জগতের সঙ্গে আন্তঃসম্পর্ক। পরজীবিতা বা প্যারাসাইটিজমের কথা, দুটি জীবের মধ্যে এমন একটি সম্পর্ক তৈরি হয় যেখানে কি হয়, একটা জীব যাকে আমরা পরজীবী বলছি এবং যে অনুযায়ী নামটা পরজীবিতা এসছে, সেই প্যারাসাইট বা পরজীবী সে কি করছে, অন্য যে আর একটা জীব আছে সেটাকে আমরা পোষক বলছি, কারণ তার বডি থেকে সে পুষ্টি সাধন করবে, সেই পোষকের ওপর নির্ভর করে বা তার ভেতরে বসবাস করে এবং সেই পোষক জীবের কিন্তু ক্ষতি হয়, ক্ষতি করে নিজের খাদ্য গ্রহণ করে, নিজের লাভ হয়। হ্যালো 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 ক্লাস 8 এর বাচ্চারা, তো নির্মাণ বাংলা ক্লাসে স্বাগত। তো আজকে আমরা লাইফ সায়েন্সের কিন্তু যে আমাদের ফাইনাল যে এক্সাম, অ্যানুয়াল এক্সামের যে সিলেবাসে যে চ্যাপ্টারটা আছে সেটা শুরু করতে চলেছি এবং এই চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 7 এবং সেখানে আমরা কি দেখব, অণুজীব জগৎ নিয়ে আলোচনা করব। অণুজীব মানে কি স্যার? অণুজীব মানে হচ্ছে মাইক্রোবস, মানে যেগুলো খালি চোখে দেখা যায় না, যেগুলো মাইক্রোস্কোপের নিচেই আমরা শুধুমাত্র দেখতে পাই। তো তাদের জগৎটাই বা কেমন? আমাদের জগৎ সম্পর্কে তো আমরা খুব ভালোই জানি, বাট তাদের জগৎটা কেমন, সেই জগতে কি কি ধরনের স্পিসিস আছে, কি কি ধরনের প্রজাতি আছে, সেই সকল জিনিস নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। এবং তোদের সিলেবাসে যত যা আছে ততটা ডিটেলসে ওয়ান শট একটা লেকচারের মাধ্যমে এই লেকচারে কিন্তু পেয়ে যাবি পুরো চ্যাপ্টারটা একসাথে, ঠিক আছে? আচ্ছা, তো সেইটা শুরু করার আগে আমি ছোট্ট করে একটু জানিয়ে দিই যে আমাদের এই যে ব্যাচটা বা যে কোনো এই ভিডিওটা যদি অন্য কোনো ক্লাসের ছেলেমেয়েরাও দেখে থাকে, তারাও যে কোনো রকমের ফ্রি যেগুলো ব্যাচ, সেগুলো কিন্তু তোরা পিডাব্লিউ অ্যাপ ডাউনলোড যদি না থাকে সেখানে ডাউনলোড করে সেই অ্যাপ নিজের মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে ওটিপি আসবে একটা, সেই ওটিপি দিয়ে সেটাকে লগ ইন করে নিলে যে ব্যাচের নাম তুই সার্চ করবি সেই ব্যাচ চলে আসবে তোদের কাছে এবং সেই ব্যাচে কিন্তু তোরা ফ্রিলি জয়েন হতে পারবি, যেগুলো অবশ্যই ফ্রি ব্যাচ আছে। পেইড ব্যাচগুলো কিন্তু পেইড হিসেবে নিতে হবে। ক্লাস 8-এর যেহেতু এই লেকচার, তো ক্লাস 8-এর যাবতীয় যা কন্টেন্ট আমরা প্রোভাইড করি, যেমন এই লেকচারটা, এই যে চ্যাপ্টার 7, এই চ্যাপ্টার 7-এর আমি আজকে কি করব, পুরো যে চ্যাপ্টারটা সেটা আমরা থিওরিটিক্যালি পুরো একদম শুরু থেকে শেষ অবধি ভালো করে পড়াশোনা করব। অনেক ছবি আছে, অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র আছে, সেগুলো কিন্তু আমরা দেখব এবং বইয়ের এই যে মনোটোনাস একটা ব্যাপার থেকে সেগুলো আমরা এই লেকচারের মাধ্যমে সুন্দর করে, একদম সুন্দর করে, কোনো রকম মনোটোনাস ব্যাপার না আসবে সেইভাবে কিন্তু আমরা পড়ে নেব সেই ব্যাপারটার জন্য কিন্তু। এবং যদি এই কন্টেন্টটা, এই যে নোটসটা যা পড়াচ্ছি, সেই নোটসটা যদি তোরা পেতে চাস এবং লাস্ট টাইমে ফাইনাল এক্সামের আগে যেটাকে রিভিশন দিয়ে যেতে চাস, সেই নোটসটা ডাউনলোড করতে গেলেও কিন্তু তোকে এইভাবেই আসতে হবে। ব্যাচ নেমে নিজেদের ব্যাচ নির্মাণ বাংলা, ঠিক আছে, সেটা লিখে কিন্তু সার্চ করলে চলে আসবে, সেখান থেকে তোরা ডাউনলোড করে নিতে পারবি। তো আমরা স্টার্ট করছি আমাদের আজকে আমরা কি কি পড়াশোনা করব। তো এই যে চ্যাপ্টারটা, যেটা আমি বললাম যে এটা কিন্তু অণুজীব জগৎ সম্পর্কে আলোচনা করা হয়েছে, যদিও এইখানে কিন্তু আমার এটা আপডেট করা নেই, তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আমরা এখানে কি পড়াশোনা করব সেই জিনিসটা আমি লিখে নিচ্ছি। তো দেখ, আমরা আজকে এইখানে যে যে জিনিসপত্র পড়ব সেটা হচ্ছে, প্রথমেই আমরা দেখব যে এই যে মাইক্রোবস যেটাকে বলছি বা অণুজীব, সেই জিনিসটা আসলে কি হয়, সেগুলোর এক্সাম্পল কি, কত ধরনের অণুজীব আমাদের মধ্যে আছে, ঠিক আছে? তো এই মাইক্রোবস সম্পর্কে আমরা জানবো, এর ধারণা নেব, এর প্রকারভেদ দেখব, ঠিক আছে, এর ভূমিকা দেখব, একদম ডিটেলসে এই পুরো চ্যাপ্টারটা কিন্তু আমরা এইভাবে শেষ করব, ঠিক আছে? একদম শুরু থেকে শেষ অবধি দেখবি, পুরোটা ওয়ান শট একটা ভিডিওর মাধ্যমেই কিন্তু পুরোটা শেষ হয়ে যাবে, কোনো রকম আর অন্য কিছুর ওপর ওয়েট করতে হবে না। তো আমরা স্টার্ট করছি। আমাদের প্রথমেই যে চ্যাপ্টারটার শুরুতে আমাদের অণুজীব সম্পর্কিত যাবতীয় যা তথ্য দেওয়া আছে একদম বাংলা ভাষায়, সেই ব্যাপারটা আমি ছোট্ট করে এতক্ষণ ধরে বলেই এসেছি এবং সেইটা আমাদের যে পার্টটা দিয়ে শুরু হচ্ছে, আমরা এইখানে অণুজীব বলতে কি বোঝায় এবং অণুজীবের কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, জীব কিন্তু তার মধ্যে এমন কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা সেটাকে মাইক্রোবস বলবো, অণুজীব বলবো, সেই পয়েন্টসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং একটা জিনিস মাথায় রাখবি তোরা, এই যে অণুজীবের বৈশিষ্ট্য, এইটা কিন্তু 2 মার্কসের কোশ্চেন হিসেবে আসতে পারে, মার্কস 2 বা 3 হিসেবে আসতে পারে, ঠিক আছে?
2 বা 3 নম্বর 2 নম্বর বা 3 নম্বরের কোশ্চেন হিসেবে কিন্তু এই বারটা কিন্তু আসতে পারে। সো ভালো করে এই অন্তত 2 নম্বর হলে তোকে 4টে পয়েন্ট লিখতে হবে, 3 নম্বর হলে 6টা পয়েন্ট লিখতে হবে। সুন্দর করে এই পয়েন্টগুলো কিন্তু ভালো করে নোট ডাউন করে নে। তাহলে আমরা কি বলছি, প্রথমেই আমরা দেখছি যে এই যে অণুজীব বা মাইক্রোবস সেটা কিন্তু সর্বত্র পাওয়া যাচ্ছে। তোরা যে সঞ্জয় স্যারকে দেখতে পাচ্ছিস, এই সঞ্জয় স্যারের চারপাশেও কিন্তু অনেক মাইক্রোবস ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমরা খালি চোখে যেহেতু দেখতে পাই না, তাই কিন্তু আমাদের চক্ষুগোচর হচ্ছে না। তাহলে প্রথম যে পয়েন্টটা হবে সেটা কি বলছে, যে পৃথিবীর প্রায় সর্বত্র কিন্তু এদের খুঁজে পাওয়া যাবে। ক্লিয়ার? মানে তোকে যদি পড়াশোনার জন্য বাবা মা নাও খুঁজে পায়, যে কই গেল, পড়তে বসেনি, সারাদিন ঘুরে বেড়াচ্ছে, খেলাধুলো করে বেড়াচ্ছে, এই সব যদি হয়ও, কিন্তু তাদের যদি খুঁজে না পায়, এদের কিন্তু সহজেই খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ অবশ্যই চোখে দেখা যাবে না, বাট হ্যাঁ অবশ্যই মাইক্রোস্কোপের নিচে কিন্তু আমরা খুঁজে পাবো। ঠিক আছে, মানে তোদের অবস্থাও কিছুটা এই ধরনেরই। আচ্ছা, তারপর কি বলছে, অধিকাংশ অণুজীবদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন হয়। তাহলে কি বলছে, অণুজীবদের বাঁচতে হলেও কিন্তু অক্সিজেনের প্রয়োজন হয়। হ্যাঁ, সব কিছুতেই কিছু ব্যতিক্রম থাকে, সেই রকম কিছু ব্যতিক্রমের নাম ইস্ট, টিটেনাস রোগ সৃষ্টিকারী যে সকল অণুজীব, এদের কিন্তু কম অক্সিজেনেও কিন্তু এরা বসবাস করতে পারে বা বেঁচে থাকতে পারে। তাহলে এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, কম অক্সিজেনে বেঁচে থাকে, তাহলে এরা কিন্তু কম অক্সিজেনেও বেঁচে থাকতে পারে। এইবার আমরা চলে আসছি থার্ড পয়েন্টে, কি বলছে, যে এদের বেঁচে থাকার জন্য আর্দ্র স্থান খুব গুরুত্বপূর্ণ। আর্দ্র স্থান মানে ভেজা জায়গার দরকার, ভেজা, ময়েস্ট, স্যাঁতস্যাঁতে এইরকম কন্ডিশনে কিন্তু আমরা বেশিরভাগ অণুজীবদের প্রচুর পরিমাণে কিন্তু দেখতে পাবো, পুরো গিজগিজ অবস্থায়। ঠিক আছে, তাহলে আর্দ্র স্থানে কিন্তু তারা বেশির পরিমাণ দেখা যায় বা বেঁচে থাকে। নেক্সট পয়েন্ট যেটা আমরা দেখব সেটা কি বলছে, যে অন্ধকারময় জায়গায় এরা তাড়াতাড়ি বাড়ে। তাহলে এমন একটা কিছু ব্যাপার দেখা গেছে, যে যদি যেখানে বেশি পরিমাণ হিট বা বেশি পরিমাণ আলো থাকে, সেখানে কিন্তু আমরা রিলেটিভলি অণুজীবদের কম দেখতে পাই। ঠিক আছে, এরা বেসিক্যালি বা মেইনলি বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় এদেরকে আমরা কোথায়, অন্ধকার জায়গা বা যেখানে আলো বা লাইট সেইগুলোর যে পর্যাপ্ত পরিমাণ থাকা দরকার, সেই ব্যাপারটা কম আছে যে জায়গায়, একটু আধার বা একটু অন্ধকার, একটু ছায়া, এই রকম জায়গাতে কিন্তু বেশি পরিমাণে দেখতে পাই। নেক্সট কি বলছে, এদের কেউ কেউ পচা গলা বস্তু বা অন্য কোনো জীবদেহ বা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে নিতে পারে। তাহলে এদের মধ্যে কেউ কেউ কি হয়, পচা গলা বস্তুর ওপর ডিপেন্ড করে পুষ্টি চালায়। ঠিক আছে, কেউ কেউ কি করে, অন্য কোনো জীবদেহের মধ্যে বসবাস করে, জীবদেহকে পোষক বানিয়ে তার থেকে কিন্তু নিউট্রিশন বা পুষ্টি ধারণ করে। ঠিক আছে, এছাড়াও নিজেদের খাদ্য নিজেরাও তৈরি করে, এই রকমও কিছু মাইক্রোবস দেখা গেছে, যেমন কি বিভিন্ন ধরনের ধর ছত্রাক, ঠিক আছে, বিভিন্ন ধরনের যে সকল ধর সায়ানোব্যাকটেরিয়া বা ব্লু গ্রিন অ্যালগি, ঠিক আছে, এইগুলো কিন্তু আমাদের কি করা যায়, কি দেখা যায়, যে তারা কিন্তু নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে। ঠিক আছে, ছত্রাক না, শৈবালের কথা বলতে পারিস। নেক্সট বলছে কি, যে সাধারণত বেশিরভাগ অণুজীব 25 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যেই কিন্তু বেঁচে থাকে। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে তোরা দেখতে কি পাবি, যে একটা নির্দিষ্ট তাপমাত্রার রেঞ্জ আছে। ঠিক আছে, সেই রেঞ্জের মধ্যে থাকলে কিন্তু আমরা দেখতে পাই যে বেশিরভাগ পরিমাণ অণুজীব কিন্তু বেঁচে থাকে সেই তাপমাত্রায়। তার থেকে কিন্তু খুব বেশি হলে বা কম হলে সেখানে কিন্তু অণুজীবের পরিমাণ রিলেটিভলি কম দেখা যায়। ঠিক আছে, বাট এরও একটা ব্যতিক্রম আছে, যেখানে আমরা দেখতে পাই যে কিছু থার্মোফিলিক ব্যাকটেরিয়া আছে, কিছু থার্মোফিলিক ব্যাকটেরিয়া আছে। থার্মোফিলিক কথাটার মধ্যেও থার্মো কথাটা দেখতে পাচ্ছি, যেখানে উষ্ণতার ব্যাপার বোঝা যাচ্ছে, এবং ফিলিক মানে হচ্ছে পছন্দ করে, মানে যারা বেশি উষ্ণতা পছন্দ করে। ঠিক আছে, থার্মো কথাটার মানে উষ্ণতা, ফিলিক কথাটার মানে যেমন ফোবিক কথাটার মানে হচ্ছে ভয় পায়, আর ফিলিক কথাটার মানে কি, ভালোবাসে। ঠিক আছে, পছন্দ করে। তাহলে কিছু থার্মোফিলিক ব্যাকটেরিয়া আছে যারা হাইড্রোথার্মাল ভেন্টস, যে জায়গাগুলো যেখানে প্রচুর উষ্ণতাযুক্ত জলজময় অঞ্চল, সেই অঞ্চলেও আমরা দেখতে পাই কিন্তু কিছু ব্যাকটেরিয়া কিন্তু বসবাস করতে পারে। তো তাদেরকে আমরা বলি থার্মোফিলিক ব্যাকটেরিয়া। এরা কোথায় বসবাস করতে পারে বললাম, প্রচুর উষ্ণতা যুক্ত অঞ্চল,
থার্মাল বসবাস করার জায়গায় অবস্থান করে, বেটার। মনে থাকবে তাহলে রেঞ্জ অবশ্যই আছে, কিন্তু সেই রেঞ্জেরও একটা ব্যতিক্রম আছে। কিছু থার্মোফিলিক ব্যাকটেরিয়া তারা প্রচুর উষ্ণতাপূর্ণ এলাকায় কিন্তু বসবাস করে, যেটাকে আমরা বলছি হাইড্রোথার্মাল ভেন্টস। নেক্সট কি বলছে, অনেক ক্ষেত্রে অণুজীবদের অণুবীক্ষণের মধ্যে দিয়ে দেখার সময় রঙের সাহায্যে রাঙিয়ে নেবার পদ্ধতিকে কি বলা হয়, স্টেইনিং বলা হয়। এবং এই যে রঙের সাহায্যে রাঙিয়ে নিয়ে আমরা মাইক্রোস্কোপে, কারণ কি মাইক্রোস্কোপে অনেক সময় দেখ কিছু ট্রান্সপারেন্ট মাইক্রোবসও আছে, অণুজীব আছে যারা ট্রান্সপারেন্ট, আমরা হয়তো খালি চোখে মাইক্রোস্কোপের নিচে দেখলেও হয়তো আমরা অতটা আন্দাজ করতে পারবো না। তো সেই জন্য কি করা হয়, তাদের ওপরে ওই স্লাইডের মধ্যে নিয়ে সেখানে কিছু রঞ্জক দেওয়া হয়, যেমন এই যে এই ছবিটাই দেখতে পাচ্ছিস, ঠিক আছে। তো এরকম কালার দেওয়ার ফলে কি হয়, সেই কালার দেওয়ার ফলে আমরা মাইক্রোস্কোপের নিচে তখন যদি সেটাকে দেখি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই দেখতে পাবো যে মাইক্রোবস কিভাবে তার মুভমেন্ট শো করছে, ঠিক আছে। তো এই যে রং, এই রংটাকে আমরা তখন রংটাকে বলা হয় হচ্ছে স্টেইন। আর প্রসেস, যে প্রসেসে করা হয় এই ব্যাপারটা, সেটাকে আমরা বলি স্টেইনিং, ঠিক আছে। তো এখানে সেই ওরিয়েন্টেড কিছু ছবি দেখতে পাচ্ছিস, যেখানে এখানে স্লাইডের মধ্যে কোনো মাইক্রোবস বা তার কিছু অংশ নেওয়া হয়েছে, সেটাকে মাইক্রোস্কোপের নিচে দেখা হচ্ছে, সেটাকে দেখা অনেক ধরনের মাইক্রোবস এখানে দেখতে পাচ্ছে, ঠিক আছে। এবং সেইটাকে মেইনলি দেখার আগে কিন্তু আমরা এরকম স্টেইনিং করে নিই, যাতে আমরা খুব সহজেই মাইক্রোস্কোপের নিচে এদেরকে দেখতে পাই। ক্লিয়ার আশা করি। এই স্লাইডটা খুব ইজি একটা কনসেপ্ট, এবং সেটা কিন্তু 2 to 3 মার্কসের কোশ্চেন হিসাবে আসতে পারে বেটা, ঠিক আছে। সো ভালো করে এই পার্টটাকে তৈরি করে নে, ফাইনালের জন্য একদম পারফেক্টলি কিন্তু তোরা রেডি হয়ে যাবি। নেক্সট স্লাইডে আসি আমরা। আচ্ছা, এইবার আমরা দেখব যে অণুজীব কত ধরনের হতে পারে, ঠিক আছে। তো অণুজীব, যেটাকে আমরা এতক্ষণ ধরে মাইক্রোবস বলে চেঁচাচ্ছি, তো এই অণুজীব মেইনলি 4 ধরনের হয়, বাট আমাদের 5 রকমও বলা যেতে পারে। যেখানে প্রথমেই যে পার্টটা, সেটাকে আমরা বলছি ব্যাকটেরিয়া। এবং ব্যাকটেরিয়াকে আমরা যে রাজ্যের অন্তর্ভুক্ত করি, যেখানে আমরা 5 রাজ্য শ্রেণীবিন্যাসের কথা ক্লাস 9-এ উঠে পড়বো, সেই 5 রাজ্য শ্রেণীবিন্যাসের মধ্যে প্রথম যে রাজ্য, যেটাকে আমরা বলি মোনেরা, তো সেই মোনেরা রাজ্যের মধ্যে কিন্তু আমাদের এই ব্যাকটেরিয়া পড়ছে। তাহলে এইখানে যে সকল জিনিস লেখা আছে, এগুলো আসলে কি, এগুলো কিন্তু আসলে রাজ্য, যেটাকে আমরা বলি কিংডম। যেমন আমরা কোন রাজ্যের অন্তর্ভুক্ত, আমরা অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত, কারণ আমরা অ্যানিম্যাল, ঠিক আছে, প্রাণী। তো এইগুলো ব্যাকটেরিয়া কার মধ্যে পড়ছে, মোনেরা রাজ্যের অন্তর্গত, এটা মাথায় রাখতে হবে। নেক্সট কি বলছে, আদ্য প্রাণী। আদ্য প্রাণীকে আমরা আরেক কথায় কি বলে থাকি, কে কে জানে? আদ্য প্রাণীকে আমরা আরেক কথায় বলে থাকি প্রোটিস্টা বলতে পারিস, প্রোটিস্টা তো এর আন্ডারেই পড়ছে, বা প্রোটোজোয়া, ঠিক আছে। এবং এইটা কোন রাজ্যের অন্তর্ভুক্ত, প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত কিছু আদ্য প্রাণী আছে, যেটার ছবি তোরা এখানে দেখতে পাচ্ছিস। নেক্সট কি বলছে, ছত্রাক, ঠিক আছে। ছত্রাক মানে হচ্ছে ফাঙ্গাস বা ফানজাই, ঠিক আছে। ছত্রাককে আমরা কি বলবো, ফানজাই বা ফাঙ্গিও বলে অনেক সময়। আচ্ছা, এই যে যেমন ফাঙ্গি লেখাই আছে, যাই হোক আমি আবার লিখে দিলাম, এটা দরকার নেই। তাহলে এটা কোন রাজ্যের অন্তর্ভুক্ত বেটা, ফাঙ্গি রাজ্যের অন্তর্ভুক্ত ছত্রাক। নেক্সট হচ্ছে আমাদের শৈবাল, ঠিক আছে, শৈবাল, ঠিক আছে। যদিও এখানে প্ল্যান্টই লিখেছে, কারণ ওটা এরা আসলে ওই যে যেমন বললাম যে কিছু সময় এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, এই কারণে প্ল্যান্টির মধ্যে লিখেছে, বাট এটা স্পেসিফিক্যালি যদি বলা হয়, এদেরকে বলা হয় অ্যালগি, ঠিক আছে। যদিও প্ল্যান্টির মধ্যেই পড়ছে, বাট এদেরকে বলা হয় অ্যালগি, এইটা যেন মাথায় থাকে, ঠিক আছে। এবং এরাই কিন্তু নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে কিছু সময়, ঠিক আছে, খাদ্য সংশ্লেষে সক্ষম। এবং লাস্ট আমরা এখানে আরেক ধরনের অণুজীব দেখতে পাই, যেটার সম্পর্কে আমাদের চেয়ে ভালো আর কেউ হয়তো জানে না, যারা 2021 সালে বা 2020 সালে খুব ভুগেছে, ঠিক আছে। সেটা হচ্ছে আমাদের পুরো পশ্চিমবঙ্গই ভুগেছে, পুরো দেশই ভুগেছে, পুরো বিশ্ব ভুগেছে। তো সেটাকে বলা হচ্ছে ভাইরাস,
ঠিক আছে। তো ভাইরাস এমন একটা কি বলবো, এমন একটা সত্তা যেটার কিন্তু সাধারণভাবে অস্তিত্ব নেই। যদি সেটা কোনো পোষক দেহের মধ্যে ঢোকে তবেই কিন্তু সেটাকে আমরা হয়তো দেখতে পাই, বা সেই অনুযায়ী কিন্তু আমরা সেটার কিন্তু ছবি বের করতে পারি। না হলে কিন্তু নর্মাল তুই স্বাভাবিকভাবে যদি ঘুরে বেড়ায় আশেপাশে তুই কিন্তু বুঝতে পারবি না। ক্লিয়ার বেটা? তাহলে এই গেল আমাদের 5 ধরনের অণুজীব। এইবার আমরা প্রত্যেকটা সম্পর্কে কিন্তু স্পেসিফিক কিছু বৈশিষ্ট্য পড়বো, এবং প্রত্যেকটা বৈশিষ্ট্য অনুযায়ী কিন্তু তোদের অনেক সময় কিন্তু ডিফারেন্সও আসতে পারে, ঠিক আছে, একটার সাথে আরেকটা। তো আমরা প্রথমে ব্যাকটেরিয়ার কথা পড়বো। ব্যাকটেরিয়ার মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি? তো দেখ, বলছে জীবজগতের কোষীয় জীবদের মধ্যে, ঠিক আছে, যাদের কোষ আছে কোষীয় জীবদের মধ্যে, ঠিক আছে, আকারে সব থেকে ছোট। তাহলে ব্যাকটেরিয়া কি হয়, আকারে যত জীব আছে, এই যে আমরা এত 4 ধরনের দেখলাম বা 5 ধরনের দেখলাম, যদিও ভাইরাস বাদে, তো সেইখানে আমরা কি দেখতে পাচ্ছি যে আকারে কিন্তু ব্যাকটেরিয়ার সাইজ সব থেকে কিন্তু ছোট হয়, ঠিক আছে। এবং তার সাথে সাথে কি বলা হয়েছে, তার সাথে সাথে বলা হয়েছে যে কোষীয় গঠনের দিক থেকে এরা কিন্তু সবচেয়ে সিম্পলেস্ট, এরা সব থেকে সিম্পলেস্ট হয়, ঠিক আছে, কোষীয় গঠনের দিক থেকে। মানে একটা কোষ, এই যে যেহেতু কোষীয় জীব বলছে, তো এই কোষীয় জীব, তো এদের যদি কোষ দেখিস তাহলে তোরা দেখতে পাবি যে এই কোষীয় গঠনের দিক থেকে এদের কিন্তু দেখতে কি সব থেকে সিম্পলেস্ট, সব থেকে সিম্পল জিনিসপত্র এর মধ্যে আছে, বেশি জটিলতা নেই, ঠিক আছে। আচ্ছা, এবং এরা এরা যেরকম বলেছিলাম যে এরা কিন্তু মোনেরা রাজ্যের অন্তর্ভুক্ত, ঠিক আছে, মোনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। আচ্ছা, নেক্সট পয়েন্ট দেখ কি বলেছে। নেক্সট পয়েন্ট বলেছে যে এরা নানা আকারের হয়। এরা কি হয়, এরা নানা আকারের হতে পারে। সেই আকারগুলো কি কি রকম হতে পারে? কমা শেপ হতে পারে, রড শেপড হতে পারে, পেঁচানো স্ক্রুয়ের মতো হতে পারে, বা গোলাকার হতে পারে। বিভিন্ন ধরনের কিন্তু আমরা মানে বিভিন্ন স্ট্রাকচারের বা বিভিন্ন গঠন বিশিষ্ট কিন্তু আমরা কিন্তু দেখতে পাই ব্যাকটেরিয়া, ঠিক আছে। যেমন এখানে ধর নর্মাল ছবি দেওয়া হয়েছে, আমি যদি এই ছবিটার কথা বলি, এইখানে যে ব্যাকটেরিয়ার যে স্ট্রাকচার দেখানো হয়েছে এটা কিন্তু রড শেপেড, ঠিক আছে, এইগুলোকে বলা হয় রড শেপেড, ঠিক আছে। তো এই যে রড রড কথাটা বলা হয়েছিল, তো এই যে ব্যাকটেরিয়াটা আমরা ছবি এইমাত্র দেখালাম, তো সেটাও কিন্তু রড শেপেড ছিল, এটাও যদিও রড শেপেড, এটার যে ছবি দেখানো হয়েছে। আচ্ছা, এইবার হচ্ছে আমাদের থার্ড যে পয়েন্টটা, সেই পয়েন্টে বলা হয়েছে যে এদের যে কোষ প্রাচীর সেটা যদি থাকেও, প্রেজেন্ট থাকলেও উদ্ভিদের মতো, ঠিক আছে, কিন্তু উদ্ভিদ কোষের মতো কিন্তু একদম নয়। মানে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর বলতে আমরা, বা কোষ প্রাচীর আমরা জেনারেলি জানি যে উদ্ভিদ কোষে থাকে, প্রাণীদের থাকে না, কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু কোষ প্রাচীর থাকে, বাট উদ্ভিদ কোষের মতো অতটা সুগঠিত বা সিম্পলভাবে আমরা যে কোষ প্রাচীর বলতে যে জিনিসটাকে বুঝি এক্স্যাক্টলি সেই রকম না, কোষ প্রাচীরের মতোই গঠন আর কি, ঠিক আছে, সেটাই বলার চেষ্টা করা হয়েছে। তো এইবার যেটা বলা হচ্ছে যে প্রকৃত নিউক্লিয়াস কিন্তু এদের থাকে না, ঠিক আছে। এদের কিন্তু আমরা নিউক্লিয়াস বলতে যা যা জানি, নিউক্লিয়াসের মধ্যে যে যে স্ট্রাকচার থাকে, হ্যাঁ আমরা দেখবো। তো এইটা যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন থাকে, নিউক্লিওলাস থাকে, ঠিক আছে, নিউক্লিয়ার জালিকা থাকে, ঠিক আছে, আর নিউক্লিওপ্লাজম থাকে। তো এই যে এইটা যে একদম স্পেসিফিক গঠন অফ নিউক্লিয়াস, সেই পুরো সুন্দর এই রকম এত প্রমিনেন্ট স্ট্রাকচার কিন্তু আমরা এদের মধ্যে দেখতে পাই না, ঠিক আছে। এটা হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস। প্রকৃত নিউক্লিয়াসে কি কি থাকে? নিউক্লিওলাস থাকে, নিউক্লিওলাস থাকে, নিউক্লিয় পর্দা থাকে, আরো ভালো করে আঁকা যেত বাট আমি সিম্পল ভাবে বোঝানোর জন্য বলছি, ঠিক আছে। ক্রোমাটিন জালিকা থাকে বা নিউক্লিয় জালিকা থাকে, আর হচ্ছে নিউক্লিওপ্লাজম থাকে, ঠিক আছে। তাহলে এটা কিসের ছবি আঁকলাম আমি? এটা হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস। তো এই রকম প্রকৃত নিউক্লিয়াস কিন্তু তুই কোথায় দেখতে পাবি না? এদের দেহে কিন্তু দেখতে পাবি না, বা এদের কোষে কিন্তু দেখতে পাবি না, ঠিক আছে। আচ্ছা, পরিবর্তে কি থাকে? পেঁচানো ডিএনএ থাকে, এদের ডিএনএ থাকে, এবং সেটা নগ্ন টাইপসের থাকে, নর্মাল ভাবে থাকে এইরকম ভাবে নিউক্লিয়াসের মধ্যে পুরো ঘিরে, এই নিউক্লিয় জালক হিসাবে কিন্তু এদের ডিএনএ থাকে না, নগ্ন ভাবে থাকে এইরকম ভাবে, যেটাকে আমরা ডিএনএটাকে কি বলি? নিউক্লিওয়েড বলি, নিউক্লিওয়েড, নিউক্লিওয়েড বলা হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা বইতে নেই, ঠিক আছে। আচ্ছা,
এরপর কি বলছে যে একক পর্দা দিয়ে ঘেরা কোনো অঙ্গাণু থাকে না, এদের দেহে কিন্তু একক পর্দা দিয়ে ঘেরা কোনো অঙ্গাণু থাকে না, যেমন ধর মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এই যে সকল কোষীয় অঙ্গাণু, লাইসোজোম, এগুলো কিন্তু তোরা এদের দেহে দেখতে পাবি না। ঠিক আছে, একক পর্দা দিয়ে ঘেরা কোষ অঙ্গাণু ধর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এই সব অনুপস্থিত থাকে। ঠিক আছে, শুধু কি থাকে, পর্দাবিহীন অঙ্গাণু থাকে, যেটা এক্সাম্পল হচ্ছে রাইবোজোম, যেটার কিন্তু কোনো রকম পর্দা থাকে না। ঠিক আছে, পর্দাবিহীন অঙ্গাণু থাকে, যেটাকে বলছি আমরা রাইবোজোম থাকে। ঠিক আছে, আচ্ছা এই যে দেখ, এই যে এখানে দেখানো হয়েছে রাইবোজোম, এই যে রাইবোজোম থাকে। বাকি আর কিন্তু মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এগুলো কিন্তু তোরা কিচ্ছু দেখতে পাচ্ছিস না। এবং এদের বাইরের যে ওই যে টাফ লেয়ার, যেটাকে আমরা কোষপ্রাচীরের মতো বলছিলাম, এবং তার ভেতরের যে লেয়ারটা, সেটাকে আমরা ক্যাপসুলও বলে থাকি। ঠিক আছে, এখানে আরো কিছু কিছু উপাদান দেখানো হয়েছে, এবং এদের এক্সট্রা সেলুলার ডিএনএও থাকে, প্যাঁচানো ডিএনএ তো এইটা। ঠিক আছে, নিউক্লিয়েড যেটাকে বলা হচ্ছে। আর একটা যেটা থাকে, এটা অনেক এক্সট্রা ইনফরমেশন। তো এছাড়াও এক্সট্রা ক্রোমোসোমাল ডিএনএও থাকে। এক্সট্রা ক্রোমোসোমাল ডিএনএ এর নাম কি? প্লাজমিড। ঠিক আছে, এটাও কিন্তু তোরা দেখতে পাবি, এটা যেন মাথায় থাকে, কারণ অনেক সময় অনেক স্কুলে এক্সট্রা অ্যাডভান্সে পড়ায়, তো তাদের জন্য এটা। আচ্ছা, এছাড়া পিলি থাকবে, পিলিগুলো কিন্তু তাদের যে রিপ্রোডাকশন বা জননের যে ব্যাপার থাকবে, ঠিক আছে, কোনো আর একটা ব্যাকটেরিয়ার সাথে যুক্ত হওয়ার যে ব্যাপারটা, সেইখানে সেই সময়ও কিন্তু সাহায্য করে। ঠিক আছে, আর ফ্ল্যাজেলা থাকে অনেক বড়, এই যে, যেটার সাহায্যে কিন্তু এরা গমন করতে পারে। তো এই হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার মধ্যে কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য। আচ্ছা, এখানে তোদের মাঝে মাঝে দেখবি বইতে কিছু টুকরো কথা লেখা আছে, এবং সেখান থেকে যে সকল ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেগুলো কিন্তু আমরা এখানে নিয়ে এসেছি। তো দেখ, এইগুলো এইরকমভাবে পড়বি, তাহলে কিন্তু মাথায় থাকবে, এবং এইভাবেও কিন্তু তোরা কোশ্চেনে ডিরেক্টলি রিফ্লেক্ট হতে দেখতে পাবি। কি বলা আছে দেখ, প্রথমেই যে ইনফরমেশনটা দেওয়া আছে, সেখানে বলছে আন্তন ফন লিভেনহক, এটা হচ্ছে একজন সায়েন্টিস্টের নাম, যে কিনা 1674 সালে তার নিজের আর কি ওই চশমা বা কাচের যে বিভিন্ন রকম যন্ত্র তৈরি, সেগুলোর কারখানা ছিল, এবং সে নিজে নিজে কিন্তু একটা যন্ত্র আবিষ্কার করেছিল, যে অণুবীক্ষণ যন্ত্র নিজেই আবিষ্কার করেছিল, এবং সেইখানেই সেই যন্ত্রেই কিন্তু তিনি প্রথম ব্যাকটেরিয়ার অস্তিত্ব কিন্তু তিনি প্রমাণ করেন, এবং ব্যাকটেরিয়ার অস্তিত্ব তিনি খুঁজে পান, এবং সেটা কিন্তু তিনি মাইক্রোস্কোপের নিচে দেখতে পান। ঠিক আছে, এই ইনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট যে ইনফরমেশন, সেটা হচ্ছে লুই পাস্তুর, এটাও একজন সায়েন্টিস্টের নাম, যিনি কি করেন, খুব ইম্পর্টেন্ট, এটা তোরা জেনারেল নলেজ হিসেবেও মাথায় রাখতে পারিস, কারণ এগুলো কিন্তু আমরা জেনারেল নলেজ হিসেবেও আসে, বিভিন্ন কুইজ কন্টেস্টে দেখবি দুর্গাপূজার সময় অনেক সময় জিজ্ঞেস করে ফেলে। তো যাই হোক, এগুলো আমাদের মাথায় রাখতে হবে সব সময়, যে জলাতঙ্কের যে টিকা, র্যাবিস, কুকুর কামড়ালে যে রোগটা হতে পারে জলাতঙ্ক, সেইটার টিকা কিন্তু আবিষ্কার করে, এবং সেই টিকার নাম হচ্ছে হাইড্রোপোভিনাম। যদিও ওটা বিষ, ওই বিষ থেকেই তৈরি হয়। ঠিক আছে, এটা ক্লাস 9-এ গিয়ে পাবি তোরা, হাইড্রোপোভিনাম। ঠিক আছে, তো এইটা কিন্তু তিনি আবিষ্কার করেন, এবং তাছাড়াও পাস্তুরাইজেশন বলে একটা যে প্রসেস হয়, যেটা আমরা এই চ্যাপ্টারের শেষের দিকে গিয়ে একটা জায়গায় পাবো, যার মাধ্যমে কি হয় যে কোনো খাবার সহজে পচে না, সেই রকম একটা প্রসেসিং তৈরি করে, বা ধর দুধের পাস্তুরাইজেশন করে দুধটাকে প্যাকেজিং করা হয়, সেই যে পুরো ব্যাপারটা, সেগুলো কিন্তু তিনি আবিষ্কার করেন, বা সেগুলো প্রসেসের নাম কিন্তু তার নাম অনুযায়ী রাখা হয়েছে। তারপর আরেকজন সায়েন্টিস্টের নাম হচ্ছে রবার্ট কক, এটা কক অনেকে উচ্চারণ করে, বাট এটা কক না বেটা, এটা ইংলিশে আসলে KOCH, তো কচও বলা হয়, অনেকে ইংলিশে এটা বলে কচ। ঠিক আছে, বাট বাংলায় কিন্তু আমরা কক লিখি, কারণ CH আছে, অনেক সময় কক লেখা হয়। যাই হোক, তো রবার্ট কক ইনি কি করেন, নানা রোগ সৃষ্টিতে, যেমন ধর যক্ষা, কলেরিয়া, এগুলো সব ব্যাকটেরিয়া ঘটিত রোগ, বুঝলি? তো এগুলো যে ব্যাকটেরিয়ার ভূমিকা আছে এই সকল রোগে, এই সকল রোগ যে ব্যাকটেরিয়ার দ্বারাই তৈরি হচ্ছে, সেইটা কিন্তু তিনি আবিষ্কার করেন রবার্ট কক।
ঠিক আছে, যেমন যক্ষার যে ব্যাকটেরিয়ার নাম সেটা হচ্ছে টিউবারকিউলোসিস ব্যাকটেরিয়া, ঠিক আছে, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। কলেরা হচ্ছে ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়া, এইগুলো ব্যাকটেরিয়ার দ্বারা কিন্তু এই রোগগুলো ছড়ায়, ঠিক আছে। নেক্সট বলছে এরেনবার্গ, বিজ্ঞানী এরেনবার্গ, ইনি 1828 সালে কি কাজ করে গেছেন, ব্যাকটেরিয়া যে শব্দটা তিনিই নাকি প্রথম ইউজ করেন। এই যে ব্যাকটেরিয়া যে শব্দ, সেই শব্দটা নাকি তিনি প্রথম ব্যবহার করেন। তার নাম কি, বিজ্ঞানী এরেনবার্গ, যে ব্যাকটেরিয়া নামটা ইউজ করেন প্রথম, বা প্রথম আমাদের সামনে আনেন ব্যাকটেরিয়া নামটা, তিনি হচ্ছেন বিজ্ঞানী এরেনবার্গ। এগুলো সব কিন্তু বুকিশ নলেজ, এবং সেগুলোকে সুন্দর করে কিন্তু এরকম পয়েন্ট আকারে লেখা হয়েছে, কারণ ওই রকমভাবে গল্পের মতো প্যারা হিসাবে পড়তে গেলে কিন্তু আমাদের অনেক কিছু মাথায় থাকে না, এবং আমরা অতটা গুরুত্বও দিই না। সেই কারণে কিন্তু এইরকমভাবে আনা হয়েছে, যাতে তোরা এই ব্যাপারটাকে ভালো করে গুরুত্ব দিয়ে পড়িস এই পয়েন্টগুলোকে। আচ্ছা, আমরা পরের স্লাইডে যাচ্ছি বেটা। তাহলে আমরা অলরেডি ব্যাকটেরিয়া পড়ে ফেলেছি। এর পরের যেটা আদ্যপ্রাণী, পরের যেটা মাইক্রোব, সেটার নাম হচ্ছে আদ্যপ্রাণী, যেটাকে আমরা প্রোটিস্টা পর্বের মধ্যে রাজ্যের মধ্যে পড়ব, ঠিক আছে। এটা হচ্ছে প্রোটিস্টার মধ্যে পড়ছে। আচ্ছা, এবার এদের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য দেখা যায় সেটা আমরা দেখে নিই। দেখ কি বলছে, দেহ একটি মাত্র কোষ নিয়ে গঠিত, একটাই মাত্র কোষ নিয়ে গঠিত এদের, এবং কোষে এক বা একাধিক নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়। তাহলে দেখ, আমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে নিউক্লিয়াস দেখতেই পারলাম না, ভালো মানে একদম প্রপার যে নিউক্লিয়াস, প্রকৃত নিউক্লিয়াস, সেটা আমরা দেখতেই পেলাম না। আর এদের ক্ষেত্রে একটা না, একের চেয়ে বেশিও নিউক্লিয়াস থাকতে পারে, ঠিক আছে। এইটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। নেক্সট পয়েন্ট কি বলছে বেটা, এরা নানা আকারের হয়, বিভিন্ন শেপের হয়। যেমন কিছু কিছু ক্ষেত্রে আমরা গোলাকার, কিছু কিছু ক্ষেত্রে ডিম্বাকার দেখতে পাই তাদের, কিছু কিছু লম্বা বা থালার মতো অনেক সময়। যেমন এই যে আদ্য প্রাণীটা, এর নাম হচ্ছে প্যারামিসিয়াম। তো এটা কিন্তু কিছুটা চপ্পলের মতো দেখতে, তাই না, কিছুটা চপ্পল আমরা যেরকম বাড়িতে পড়ি ওই রকম চপ্পলের মতো দেখতে। অনেক সময় এটাকে থালা আকারও বলা হয়, ঠিক আছে। থালা আবার ওই 7 নম্বর থালা না, ঠিক আছে। তো থালার মতো দেখতে হয়। নেক্সট বলছে এরা স্বাধীন, ঠিক আছে, স্বাধীনভাবে কিন্তু ঘুরে ঘুরে বেড়ায়, অথবা আবার অনেক সময় এক এক গ্রুপও কিন্তু একসাথে হয়, ঠিক আছে, একসাথে অনেক প্যারামিসিয়াম বা ইউগ্লিনা তুই দেখতে পাবি। তো সেই ব্যাপারও কিন্তু আমরা দেখতে পাই। কেউ কেউ পোষক কোষের মধ্যে থেকে নানা রোগ সৃষ্টি করে। তো এদের মধ্যে আবার কিছু কিছু হচ্ছে জীবাণু আছে বা মাইক্রোবস আছে, বলবো অণুজীব বলা বেটার। তো তারা কি করে, কোষের মধ্যে যে কোষ, পোষক কোষ, পোষক মানে কি, যে কোষ থেকে সে পুষ্টি পাবে, পোষক কোষ তাকেই বলা হয় যার থেকে সে পুষ্টি পায়। পোষক নাম হয়েছে পুষ্টি থেকে, ঠিক আছে। তো সেই ধরনের কোষ সেই কোষের মধ্যে থেকে পুষ্টিও পাচ্ছে, এবং সেই কোষে রোগও সৃষ্টি করে দিচ্ছে, ঠিক আছে। এইরকমও কিছু কিছু কিন্তু অণুজীব আমরা দেখতে পাই আদ্য প্রাণীর মধ্যে। এছাড়া ক্ষণপদকে আমরা বলি সিউডোপোডিয়া। ইংলিশ টার্মগুলো এখন থেকেই মাথায় রাখার চেষ্টা কর, এগুলো পরে গিয়ে খুব কাজে লাগবে, প্রত্যেকটা ক্লাসে তোরা পাবি। সিউডোপোডিয়া, সিউডো মানে হচ্ছে ক্ষণ, মানে সিউডো মানে হচ্ছে মিথ্যা, মানে ওটা আসলে ওর পা না, বাট ও কিছু কারণের জন্য সৃষ্টি করছে সেই পা, ঠিক আছে। তো সিউডোপোডিয়া বা ক্ষণপদ। আবার কারোর দেহে কি থাকে, চাবুকের মতো ফ্ল্যাজেলাও থাকে, দেখতে পাওয়া যায়, হ্যাঁ। যেমন এই যে এর নাম হচ্ছে ইউগ্লিনা, এর নাম হচ্ছে ইউগ্লিনা। তো এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফ্ল্যাজেলা, ঠিক আছে। তারপরে যে ক্ষণপদের কথা বললাম, এই দেখ এইটা হচ্ছে অ্যামিবা। তো অ্যামিবার ক্ষেত্রে এই যে স্ট্রাকচারগুলো তৈরি করেছে না, এই যে স্ট্রাকচারগুলো তৈরি করেছে, এগুলোই হচ্ছে এর ক্ষণপদ, ঠিক আছে। এছাড়া আর কি আছে, চুলের মতো কিছু সিলিয়া থাকে, সিলিয়া, এগুলো কিন্তু এদের গমনাঙ্গ হিসেবে থাকে। এই যে ছোট্ট ছোট্ট, আমি জানি না তোরা হয়তো কন্টেন্ট পেলে বুঝতে পারবি, এইরকম পুরো বডির সারফেসে কিন্তু ছড়িয়ে থাকে, ছোট্ট ছোট্ট সাইজের হয়, ফ্ল্যাজেলার মতো অত বড় না, বাট সংখ্যায় অসংখ্য থাকে, ঠিক আছে। তো এই যে স্ট্রাকচার তোরা দেখতে পেলি, এইগুলোকে বলা হয় এইদিকে দেখাই, এইগুলোকে বলা হয় সিলিয়া, ঠিক আছে। এবং এই যে এই প্রাণীটার নাম হচ্ছে প্যারামিসিয়াম, ঠিক আছে। এই প্রাণীটার নাম হচ্ছে প্যারামিসিয়াম। আর এই ছোট্ট ছোট চুলের মতো যে স্ট্রাকচার, যেটা কিনা এদের গমনে হেল্প করে, সেটাকে আমরা বলবো সিলিয়া। তাহলে অ্যামিবা ক্ষণপদের মাধ্যমে গমন করছে, প্যারামিসিয়াম সিলিয়ার মাধ্যমে গমন করছে, এবং ফ্ল্যাজেলার মাধ্যমে গমন করছে কে, ইউগ্লিনা নামক আদ্য প্রাণী। তাহলে এগুলো সব আদ্য প্রাণীর কিন্তু এক্সাম্পল, ঠিক আছে বেটা।
আমরা নেক্সট স্লাইডে যাই। এইবার আমরা পড়বো ফাঙ্গাস বা ছত্রাক সম্পর্কে পড়াশোনা করব, এবং এরা ফাঙ্গির মধ্যে পড়ছে আমরা জানি। ফাঙ্গির মধ্যে কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই? তো এদের দেহকে মূল, কাণ্ড বা পাতায় কিন্তু আলাদা করা যায় না, এবং যেহেতু এদের যে দেহ, এদেরকে মূল, কাণ্ড, পাতায় বা বিভাজিত করা যায় না, তাই এদেরকে কি বলা হয়? তাই এদেরকে বলা হয় সমাঙ্গদেহী। এগুলো ক্লাস 9-এ একদম ফার্স্ট চ্যাপ্টারেই তোরা পাবি। সমাঙ্গদেহী বলা হয়। সমাঙ্গদেহী মানে সব পুরো দেহটা সমান, মানে কোনো আলাদা করে পার্টস ওয়াইজ কিন্তু ভাগ নেই, যেমন এটা হচ্ছে মূল, এটা হচ্ছে কাণ্ড, এটা হচ্ছে পাতা, এই ব্যাপারগুলো নেই। সেকেন্ড পয়েন্ট বলছে এদের দেহ এককোষী, একটাই মাত্র কোষ, গোলাকার হয় অনেক সময়, বা সরু সুতোর মতো স্ট্রাকচারও হতে পারে, দেখতে পাচ্ছি যেগুলো সুতোর মতো স্ট্রাকচার, এবং সেই সুতোর মতো অংশগুলোকে কি বলা হয়? এই নামটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হাইফি। হাইফি কি? হাইফি হচ্ছে এই যে সুতোর মতো এই যে অংশগুলো, এগুলোকে বলা হয় হাইফি। ঠিক আছে, কি বলছে? হাইফি শাখা প্রশাখায় ভাগ হয়ে মাইসেলিয়াম নামক এক প্রকার গঠন তৈরি করে। তাহলে এই দুটো টার্ম কিন্তু তোদের ছত্রাকের মধ্যে মাথায় রাখতে হবে। কি কি? একটা হচ্ছে হাইফি, যেটা স্ট্রাকচার আমি বললাম। এবার এগুলো যদি আরো শাখা প্রশাখায় ভাগ হয়, তাহলে এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো মাইসেলিয়াম। ঠিক আছে বেটা, বোঝা গেছে? নেক্সট পয়েন্ট বলছে কোষে ক্লোরোপ্লাস্ট না থাকায়, তাহলে এদের কোষে কি থাকে না? ক্লোরোপ্লাস্ট কিন্তু থাকে না। এবার ক্লোরোপ্লাস্ট যদি না থাকে, তাহলে কি নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে? না, এরা কিন্তু তাই নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না। নেক্সট পয়েন্ট, এরা জলে, স্থলে, আলোর উপস্থিতিতে বা অনুপস্থিতিতে যে কোনো জায়গায় যে কোনো সময় কিন্তু এদের দেখতে পাওয়া যেতে পারে। এবং ছত্রাকদের মেইনলি দেখা যায় কি বলতো? ওই মৃত, পচা, গলা এই সকল মানে দেহ বা দেহাংশের ওপর কিন্তু বসবাস করতে, এবং সেখান থেকে পুষ্টি সাধন করতে, সেই ব্যাপারগুলো কিন্তু আমরা এদের মধ্যে দেখতে পাই। যেমন ধর এখানে যে ছবিটা দেখতে পাচ্ছিস, এগুলোকে বলা হয় ইস্ট। এগুলো কিছুটা গোলাকার সাইজের হয়। যাই হোক, এই যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে পেনিসিলিয়াম। আর এইখানে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মিউকর। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এবার আমরা চলে যাই পরের পার্টে। দেখ, শৈবাল। তো এই যে শৈবাল সম্পর্কে পড়বো, শৈবালের মধ্যে কিন্তু কি বলছে? প্রথমেই বলছে যে ছত্রাকের মতো এদের দেহকেও কিন্তু আমরা স্পেসিফিক ভাবে, যেমন একটা উদ্ভিদের ক্ষেত্রে হয়, যদিও এরা প্ল্যান্টির মধ্যে পড়ছে, কিন্তু প্ল্যান্টির মধ্যে একদম স্পেসিফিক ভাবে যেমন আমরা কাণ্ড, মূল, পাতা দেখতে পাই, সেই রকম ভাবে কিন্তু আমরা এদেরও এখনো অবধি দেখতে পাই না। ঠিক আছে, তো এদেরকেও আমরা সমাঙ্গদেহী বলবো। ঠিক আছে, এদেরকেও আমরা সমাঙ্গদেহীর মধ্যেই ফেলবো, যেহেতু আলাদা করা যায় না এদেরও। নেক্সট পয়েন্ট বলছে এদের দেহ এককোষী হতে পারে। এককোষী যাদের হয় তাদেরকে আমরা কি বলবো? ক্ল্যামাইডোমোনাস। এই যে এক্সাম্পলটা, এই এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট, এবং এই যে ছবিটা দেখছি সেটা হচ্ছে ক্ল্যামাইডোমোনাসের ছবি। তো তোরা যদি এই ছবিটা দেখিস, তাহলে দেখবি এরা কিন্তু এক একটা কোষ, এগুলো ইন্ডিভিজুয়াল কিন্তু এক একটা কোষ এরা। এই জন্য বলছি এরা এককোষী হতে পারে, বহুকোষীয় হতে পারে। বহুকোষীর এক্সাম্পল কি বলছে? স্পাইরোগাইরা। এটা হচ্ছে জলজ সূত্রাকার শৈবাল। ঠিক আছে, এটা হচ্ছে স্পাইরোগাইরা। ঠিক আছে, এটা তাহলে কি? জলজ সূত্রাকার শৈবাল। আর অথবা একাধিক কোষ পরস্পর যদি যুক্ত হয়ে যায়, সেই রকম কন্ডিশনও দেখা যায়। যেমন ধর এইটা একটা উপাদানের মধ্যে কতগুলো কোষ একসাথে আছে, দেখ, একটা সারাউন্ডের মধ্যে। তো এইটার যে এক্সাম্পল, সেটাকে আমরা কি বলছি? ভলভক্স।
তাহলে এটাকে আমরা কি বলছি, ভলভক্স। তাহলে কি কি পড়লাম আমরা, স্পাইরোগাইরা, ক্ল্যামাইডোমোনাস আর হচ্ছে ভলভক্স। আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে কোষে ক্লোরোপ্লাস্ট থাকায় এই যে এরা কিন্তু এবার নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে, যেহেতু এদের ক্লোরোপ্লাস্ট প্রেজেন্ট থাকে। তাহলে ছত্রাকে ক্লোরোপ্লাস্ট থাকে না বলে তারা খাবার নিজেদেরটা নিজেরা তৈরি করতে পারে না, এরা মৃতজীবী টাইপসের হয় বেশিরভাগ। আর শৈবাল কিন্তু নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে, ঠিক আছে। পরের পয়েন্ট, প্রধানত জলে থাকলেও, এই জন্য বলছিলাম এটাকে যেমন ডিরেক্ট বলে দিলাম জলজ সূত্রাকার সুতোর মতো দেখতে হয় শৈবাল, তো জলে থাকলেও স্বাভাবিক বৃদ্ধির জন্য কিন্তু এদের আলোর প্রয়োজন হয়। জলে থাকলেও এদের কিন্তু স্বাভাবিকভাবে বৃদ্ধি করতে হলে, বা ধর যেহেতু ক্লোরোপ্লাস্ট আছে সালোক সংশ্লেষ করে খাবার তৈরি করবে, তো সেই ন্যূনতম জিনিসের জন্য কিন্তু তাদের আলো দরকার আছে, যদিও তারা জলে থাকে। আচ্ছা, এইবার হচ্ছে আমরা ভাইরাস পড়ব, এবং ভাইরাস সম্পর্কে আমাদের চেয়ে ভালো হয়তো আর কেউ জানে না। তো এই যে ভাইরাস, এটাকে কিন্তু আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া কিন্তু আগে দেখতে পাইনি। ইলেকট্রন মাইক্রোস্কোপ যখন আবিষ্কার হয়েছে তখনই আমরা এটাকে দেখতে পেলাম। এই ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কারের আগে কিন্তু আমরা ভাইরাসকে দেখা সম্ভব হয়নি। নেক্সট বলছে এই যে ভাইরাস কথাটা, এই ভাইরাস কথাটার আসলে শব্দগত যদি অর্থ বের করিস তাহলে সেটাকে আমরা কি বলবো, টক্সিক বা বিষ, বিষ বলা হয় ভাইরাসের মানে। থার্ড পয়েন্ট, এদের কোনো রকম কোষীয় গঠন নেই। তো যেহেতু এদের না জীব না জড় বলতে পারিস, ঠিক আছে, তো এবং স্বাভাবিকভাবে যদি আশেপাশেও থাকে কোনো ভাইরাস আমরা কিন্তু সেটাকে কোনো রকম ভাবেই কিন্তু সেটাকে দেখতে পাবো না। দেখতে তখনই পাবো যখন এটা আমাদের বডির ভেতরে ঢুকবে, ঠিক আছে, তখন কিন্তু আমরা সেটাকে অবলোকন করতে পারবো। কোনো কোষ আবরণী, সাইটোপ্লাজম বা নিউক্লিয়াস কিছুই এদের থাকে না, কিন্তু প্রোটিনের তৈরি খোলকের মধ্যে এরা কিন্তু নিউক্লিক অ্যাসিড বা এই যে ডিএনএ বা আরএনএ যে ধরনের ভাইরাস হয়, ঠিক আছে, সেইটা কিন্তু থাকে। নিউক্লিক অ্যাসিড আমরা কি বলা হয়, এই ডিএনএ আর আরএনএ কে আমরা নিউক্লিক অ্যাসিড বলি। তো কোনোটা যাদের মধ্যে জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ থাকে তাদেরকে আমরা ডিএনএ ভাইরাস বলি, যাদের আরএনএ থাকে তাদেরকে আমরা আরএনএ ভাইরাস বলি, এবং সেটা কিসে থাকে, এই প্রোটিনের খোলকের মধ্যে থাকে, ঠিক আছে। যেমন ধরো এইটা যদি আমাদের করোনা ভাইরাসের ছবি হয় সাপোজ, তাহলে এর মধ্যে আমাদের এই যে খোলকটা, এই যে খোলকটা, ঠিক আছে, এই যে খোলকটা, এটাকে আমরা কি বলি, ক্যাপসিড বলি। এই যে ক্যাপসিড প্রোটিন, প্রোটিনের তৈরি খোলক বলছিলাম, এটাই হচ্ছে আমাদের প্রোটিনের, এটাই হচ্ছে আমাদের প্রোটিনের তৈরি খোলক, প্রোটিনের তৈরি খোলক, ঠিক আছে। এবং এর ভেতরেই কিন্তু আমাদের এই ডিএনএ বা আরএনএ থাকে, যেটা এখানে দেখানো হয়েছে কোথায়, এই যে যেমন এখানে আরএনএ কথা বলা হয়েছে, তার মানে এর মধ্যে যেটা এটা আছে সেটা হচ্ছে আরএনএ। এই যে সুতোর মতো দেখতে পাচ্ছিস, এগুলো হচ্ছে আরএনএ। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আরএনএ ভাইরাস। আচ্ছা, এর পরের পয়েন্ট কি বলেছে, যে এরা সবাই পরজীবী বা রোগ সৃষ্টিকারী। কেবলমাত্র পোষক জীবকোষে প্রবেশ করলে এদের মধ্যে জীবনের কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। তো এই জন্য বললাম, যদি বাইরে থাকে তাহলে আমরা না এটাকে জীব বলতে পারবো, না জড় বলতে পারবো, না এর কোষের অস্তিত্ব আছে, কিচ্ছু আমরা বুঝতে পারবো না। শুধুমাত্র যদি আমাদের বডিতে ঢোকে রোগ সৃষ্টি করার জন্য হোক, ঠিক আছে, বা পুষ্টি নেওয়ার জন্য হোক পরজীবী হিসাবে, তখনই কিন্তু আমরা শুধুমাত্র এর মধ্যে কিন্তু জীবন হিসাবে এদেরকে দেখতে পাবো, এবং এদের বৈশিষ্ট্য গঠন সেগুলো কিন্তু আমরা ধারণা করতে পারবো। নেক্সট পয়েন্ট বলছে পোষক কোষের বাইরে থাকার সময় এরা এই যে জড় বস্তুর মতোই কিন্তু আচরণ করে, ঠিক আছে। আমাদের বডির বাইরে যদি থাকে তাহলে এদেরকে আমরা ওই চেয়ার টেবিলের সাথে তুলনা করব, এদের কিন্তু জীবন সেইভাবে বলতে নেই। আচ্ছা, তাহলে আমরা যে 5 ধরনের মাইক্রোব সম্পর্কে জানলাম সেগুলো আমরা দেখলাম। এবার এখানে কিছু স্পেসিফিকভাবে বইতে কিছু রোগের কথা আছে, যেগুলো এই ধরনের মাইক্রোবস দ্বারাই কিছু সৃষ্ট রোগ, এবং তার সাথে সাথে আমাদের কিছু কিছু রোগ কোন কোন ওয়ে দিয়ে, কোন কোন পথ দিয়ে আমাদের বডির ভেতরে ঢুকতে পারে রোগ জীবাণু, সেই ব্যাপারটাও কিন্তু আমাদের বলা আছে। তো সেটা একটু ছোট্ট করে দেখে নিই। যেমন ধর এখানে
বলা হয়েছে যে ব্যাকটেরিয়া ঘটিত কিছু রোগের যদি উদাহরণ আসে তাহলে তোরা এইগুলোর নাম দিতে পারবি, যেমন ধর যক্ষা, কলেরা, ডায়রিয়া, টাইফয়েড, ডিপথেরিয়া। এগুলো আমাদের জলবাহিত রোগ, জলের মাধ্যমে কিন্তু আমাদের এই ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আগেই জলে এগুলোতে আগেই কেন যাচ্ছি, এর মধ্যে কলেরা, ডায়রিয়া, ঠিক আছে, টাইফয়েড, এগুলো জলবাহিত। বাট হ্যাঁ, এখানে আমরা ব্যাকটেরিয়া ঘটিত কিছু রোগের কথা বললাম। এখানে সবাই যে জলবাহিত হবে তার কোনো ব্যাপার নেই। এখানে আমরা ব্যাকটেরিয়া ঘটিত রোগের কিছু এক্সাম্পল বললাম, যেগুলোর আমরা কিছু ব্যাকটেরিয়ার নামও আমি বলতে পারি তোদের। যেমন ডিপথেরিয়ার যে ব্যাকটেরিয়ার নাম সেটা হচ্ছে কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরি, ঠিক আছে। তারপর কলেরা, যেটা তখনও বলেছি, ভিব্রিও কলেরি, ঠিক আছে। যক্ষার মধ্যে টিউবারকুলোসিসের ব্যাপার স্যাপার ওইগুলো আসে। আচ্ছা, নেক্সট হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। এবার ভাইরাস কি কি ধরনের রোগ ছড়াতে পারে? বেশিরভাগ ক্ষেত্রে আমাদের শ্বাসতন্ত্র ঘটিত রোগগুলো সব ভাইরাসেরই সৃষ্টি, যেমন ধর ইনফ্লুয়েঞ্জা, ঠিক আছে। তারপর তোর পক্স, ঠিক আছে, মাম্পস, মিজলস বা যেটাকে আমরা হাম বলি, ঠিক আছে, পোলিও রোগ, পোলিও ভাইরাস, জলাতঙ্ক, র্যাবিস ভাইরাস, হেপাটাইটিস ভাইরাস, ঠিক আছে, ডেঙ্গু জ্বর, ম্যালেরিয়া হোক, ডেঙ্গু হোক, না ম্যালেরিয়া হচ্ছে আদ্য প্রাণী, ডেঙ্গু জ্বর, ডেঙ্গুর কিন্তু যে ফ্ল্যাবি ভাইরাস যেটা, সেটা কিন্তু আমাদের ভাইরাস ঘটিত। এইডস, ঠিক আছে, এটা আমাদের HIV ভাইরাস, ঠিক আছে। নেক্সট হচ্ছে আদ্য প্রাণী ঘটিত। এর মধ্যে আমরা কি কি পড়ি? অ্যামিবিয়াসিস, জিআরডিএসিস, এবং এগুলো বেশিরভাগ ক্ষেত্রে অ্যামিবিয়াসিস, জিআরডিএসিস এগুলো কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে পেটগত প্রবলেম, ঠিক আছে, পেটের প্রবলেম হয়। নেক্সট হচ্ছে ম্যালেরিয়া, এটা তো আমাদের জ্বরগত কন্ডিশন, ঠিক আছে, মশার কামড়ে হয়, জানিস তোরা। কালা জ্বর খুব সাংঘাতিক জিনিস। এগুলো হচ্ছে আমাদের আদ্য প্রাণী ঘটিত। আর ছত্রাক ঘটিত কিছু ফাঙ্গাস ঘটিত যদি রোগের কথা হয়, চুলকানি ফুলকানি এইগুলো হয়, দাঁত, হাজা, চুলকানি, ঠিক আছে, বা ছুলি, অ্যালার্জি টাইপসের কোনো কিছু, সেইগুলোর যে অণুজীব সেগুলো কিন্তু আমাদের ছত্রাক ঘটিত রোগ সৃষ্টি করে। ক্লিয়ার বেটা? এইবার আমরা এখানে কিছু পয়েন্ট দেখি যেগুলো আমাদের পানীয় জলের মাধ্যমে বা বিভিন্ন রকম ওয়ে থেকে আমাদের বডিতে ঢোকে। যেমন ধর পানীয় জলের মাধ্যমে যদি আমি বলি, তাহলে তার মধ্যে কি কি পড়ছে? তার মধ্যে কি কি পড়ছে? ডায়রিয়া পড়ছে। তার মধ্যে আরো দু একটা জিনিস আমি বলেছিলাম, যেমন কলেরা, টাইফয়েড, এগুলোও এর মধ্যে পড়ছে। আচ্ছা, সংক্রমিত বায়ু শ্বাস গ্রহণের মাধ্যমে যে সকল রোগ হয়, যেমন যক্ষা, ঠিক আছে, ইনফ্লুয়েঞ্জা হতে পারে, বা বিভিন্ন প্রকার শ্বাসতন্ত্র ঘটিত যে সকল রোগ সেগুলো হতে পারে, যক্ষা। নেক্সট বলছে খাদ্যের মাধ্যমে আমাদের বডিতে কিভাবে, যেমন বললাম পেটগত, যে অ্যামিবিয়াসিস, জিআরডিএসিস, এগুলো হচ্ছে আমাদের আদ্য প্রাণী ঘটিত যে এই দুটো রোগ, সেগুলো হচ্ছে আমাদের খাদ্যের মাধ্যমে হয়। রক্ত সঞ্চালনের মাধ্যমে কিভাবে হয়? হেপাটাইটিস হতে পারে, এইডস হতে পারে, এগুলো। বাহকের মাধ্যমে, বাহক মানে যে কোনো রকম ধর যেমন ধর মশা এখানে বাহকের কাজ করছে, কিন্তু মশা কিন্তু আসলে জীবাণু না। আমাদের যে ম্যালেরিয়া বা ধর ডেঙ্গু, এই যে সকল রোগ, এগুলো কিন্তু আসলে আমাদের মশাবাহিত রোগ আমরা বলি। মশাবাহিত মানে মশা ওই যে জীবাণুটা সেটাকে বহন করে আমাদের বডির ভেতরে যখন আমাদের কামড়াচ্ছে, তখন কিন্তু আমাদের বডিতে সেই জীবাণুটা ঢুকছে। তাই মশাকে কিন্তু আমরা জীবাণু বলছি না, মশাকে আমরা মাইক্রোবস বলছি না, মশাকে আমরা বলছি ভেক্টর বা বাহক। এই জিনিসটা যেন খেয়াল থাকে, বাহক আর জীবাণু এদের মধ্যে ডিফারেন্স আছে, ঠিক আছে। তো মশা কিন্তু এখানে বাহক হিসাবে কাজ করছে। যেমন ধর ম্যালেরিয়ার ক্ষেত্রে স্ত্রী অ্যানোফিলিস মশা, স্ত্রী অ্যানোফিলিস মশা, ঠিক আছে। পরের পয়েন্ট, পরের কোশ্চেন বলছি, পরের স্লাইডে আমরা কি কি পড়বো? জীবজগতের সঙ্গে আন্তঃসম্পর্ক। যদিও এটার আরো অনেক ধরনের সম্পর্ক আছে, ঠিক আছে, যেগুলো আমরা ক্লাস 9-এ পড়বো। তো এখানে আমরা কিছু স্পেসিফিক যেগুলো বইতে আছে সেগুলো আমরা পড়ছি। যেমন ধর পরজীবিতা বা প্যারাসাইটিজমের কথা আছে, যেটা পরজীবিতার ব্যাপারটা তোরা জানিস। পরজীবী মানে হচ্ছে যারা ক্ষতি করে আমাদের, ঠিক আছে। দুটি জীবের মধ্যে এমন একটি সম্পর্ক তৈরি হয় যেখানে কি হয়, একটা জীব যাকে আমরা পরজীবী বলছি, এবং যে অনুযায়ী নামটা পরজীবিতা এসছে, সেই প্যারাসাইট বা পরজীবী সে কি করছে, অন্য যে আরেকটা জীব আছে সেটাকে আমরা পোষক বলছি, কারণ তার বডি থেকে সে পুষ্টি সাধন করবে, সেই পোষকের ওপর নির্ভর করে বা তার ভেতরে বসবাস করে, এবং সেই পোষক জীবের কিন্তু ক্ষতি হয়, ক্ষতি করে নিজের খাদ্য গ্রহণ করে, নিজের লাভ হয়। তার মানে এইখানে পরজীবীর ক্ষেত্রে এটা পজিটিভ, পরজীবীর লাভ হচ্ছে।
আর পোষক যার থেকে পুষ্টি শোষণ করছে এবং তার ক্ষতি করছে, বিভিন্ন রোগ সৃষ্টি করছে, তার কিন্তু লস হচ্ছে। এই জন্য এই পরজীবিতার যে ইন্টারাকশনটা, এটাকে আমরা প্লাস মাইনাস ইন্টারাকশনও বলে থাকি, প্লাস মাইনাস ইন্টারাকশনও বলে থাকি। এই যে আন্তঃসম্পর্ক, এটাকে আমরা ইন্টারাকশন বলি। এবার এদের ক্ষেত্রে প্লাস মাইনাস ইন্টারাকশন হয়। যেমন ধর এখানে এক্সাম্পলের মধ্যে টিক্স আছে। টিক্স হচ্ছে কিছুটা ওই উকুন টাইপসের যে সকল ছোট ছোট পোকা, যেগুলো আমাদের ত্বক থেকে মানে ধর রক্তও চষে, এরকম অনেক পোকামাকড় আছে যেগুলো আমাদের থেকেই ইয়ে করতে হবে তার কোনো মানে নেই। বিভিন্ন প্রকার গবাদি পশু, ঠিক আছে, ডোমেস্টিক অ্যানিম্যালের বডি থেকেও কিন্তু তারাই শোষণ করে। গোল কৃমি, এটা কিন্তু আমাদের অন্তঃপরজীবী, মানে আমাদের বডির ভেতরে থাকে। এটা হচ্ছে বহিঃপরজীবী, ঠিক আছে, এটা হচ্ছে একটোপ্যারাসাইট, এটা একটোপ্যারাসাইট। আর গোল কৃমিটা হচ্ছে এন্ডোপ্যারাসাইট, মানে আমাদের বডির ভেতরে অন্ত্রে থাকে এবং আমাদের কিন্তু সেখান থেকে পুষ্টিরস শোষণ করে। মশা, মশা এখানে বাহক হিসেবে কাজ করলো, এরাও কিন্তু পরজীবী, ঠিক আছে, এরা কিন্তু বেসিক্যালি কাজ করছে আমাদের সেই জীবাণুগুলোকে আমাদের বডিতে ঢুকিয়ে দেওয়ার জন্য, এবং আমাদের তো রক্ত খাচ্ছে, ফলে তার লাভ হচ্ছে, আমাদের লস হচ্ছে। নেক্সট পয়েন্ট হচ্ছে মিথজীবিতা। এটা আরেক ধরনের ইন্টারাকশন, যেটা খুব ভালো একটা ইন্টারাকশন, ঠিক আছে। মিথজীবিতার ইংলিশ হচ্ছে সিম্বায়োসিস, ঠিক আছে। তো এখানে মেইনলি কি হয়, এখানে দুটো যে ধর বন্ধুর মতো, মানে তুই আমার উপকার করলে আমিও তোর উপকার করলাম, এইরকম একটা ব্যাপার, ঠিক আছে। তুই আমাকে ভালো রাখবি, আমি তোকে ভালো রাখবো, তুই আমার খেয়াল রাখবি, আমি তোর খেয়াল রাখবো, তুই আমার কথা ভাববি, আমি তোর কথা ভাববো, এরকম একটা ব্যাপার। তো কি বলছে, দুটি ভিন্ন প্রজাতির জীব, এখানে আলাদা আলাদা প্রজাতির জীব হতে পারে, যারা কি করছে, একে অপরের সাথে এমনভাবে বসবাস করে যেখানে উভয় প্রজাতি কিন্তু এখানে উপকৃত হয়, দুজনেরই লাভ হয়। সেই জন্য আমরা মিথজীবিতাকে কি বলি, প্লাস প্লাস ইন্টারাকশন। এটাকে আমরা কি বলি, প্লাস প্লাস ইন্টারাকশন বলে থাকি, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এর এক্সাম্পল কি, যেমন ধর লাইকেন, বইতে আর একটা দেওয়া আছে, সেটা সম্পর্কেও আমরা জানবো। লাইকেন বা লিচেন ইংলিশে বলা হয়। তো এইটা কি হয়, এটা হচ্ছে শৈবাল আর ছত্রাক, এই দুটোর মধ্যে যে মিথজীবিতা, এরা কিন্তু তৈরি হয় লাইকেন। তো শৈবাল এরা কি করে, এরা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে, ঠিক আছে, এরা ফটোসিনথেসিসে সক্ষম, ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষে সক্ষম, ফলে এরা খাবার তৈরি করে, সেই খাবারটা এদের সাপ্লাই করে, ঠিক আছে। আর ছত্রাক এদের বিভিন্ন রকম ঘাত প্রতিঘাত থেকে সাহায্য করে, এদেরকে রক্ষা করে। তো সেই ছত্রাক সেই কাজটা করে। তো এরা একে অপরের কিন্তু সুবিধা করে দিয়ে বা একে অপরের উপকার করে দিয়ে কিন্তু একসাথে থাকে। এছাড়াও তোদের বইতে যে এক্সাম্পলটা আছে সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই পড়তে চলেছি। এই যে এইখানে দেখ, এটা হচ্ছে মশার ব্যাপার, তো ওখানে ছবিতে দিয়েছিলাম। যাই হোক, এটা হচ্ছে পরজীবিতা, পরজীবীর ব্যাপার দেখাচ্ছে। এইখানে যে স্ট্রাকচার দেখানো হয়েছে, এইখানেই কিন্তু আমাদের শৈবাল আর ছত্রাকের ব্যাপার দেখানো হয়েছে, ঠিক আছে। এটাকে আমরা বলছি লাইকেন। আর তার সাথে আরেকটা যে মিথজীবিতার এক্সাম্পল তোরা যদি লিখে নিতে চাস, সেখানে লিখে নিতে পারি, সেটা হচ্ছে শিম্বিগোত্রীয় উদ্ভিদ, শিম্বিগোত্রীয় উদ্ভিদ, যেমন ধর মোটর, ছোলা, সিম, এই সকল উদ্ভিদ, তার সাথে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কি করে এই ব্যাকটেরিয়া? এই ব্যাকটেরিয়া আসলে এই শিম্বিগোত্রীয় উদ্ভিদের যে মূল আছে, সেই মূল বা রুটস, সেখানে ছোট্ট ছোট্ট অর্বুদ বা নডিউলসের মতো ছোট্ট ছোট্ট এরকম ফ্লাফি টাইপসের বা একটু ফোলা টাইপসের কিছু উপাদান থাকে মূলের সাথে লেগে, তার মধ্যে নাইট্রোজেন সংবন্ধন করে তাদের পুষ্টি কিন্তু তাদেরকে বজায় রাখতে সাহায্য করে, এবং তার সাথে সাথে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া সেখানে তার থাকার ব্যবস্থাটাও করে নিচ্ছে, এবং তার পরিবর্তে কি করছে, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া নাইট্রোজেন প্রোভাইড করছে এবং অর্বুদের মধ্যে জমা রাখছে। তো এইটাও কিন্তু একটা এক্সাম্পল, ইম্পর্টেন্ট এক্সাম্পল ফর সিম্বায়োসিস বা মিথজীবিতা। এইবার আমরা আর এক ধরনের ইন্টারাকশন পড়বো, সেটাকে আমরা বলছি মৃতজীবিতা। মৃতজীবিতা বা যেটাকে আমরা বলছি স্যাপ্রোফাইটিজম বা স্যাপ্রোফাইটিক পুষ্টি। এখানে কি হয়, মৃতজীবী, মৃতজীবী মানে কি, মরা, পচা, গলা, এই সকল জীবের ওপর নির্ভর করে কিছু জীব কিন্তু বেঁচে থাকবে বা অণুজীব বেঁচে থাকবে। এই পদ্ধতিতে কি হয়, জীবেরা মৃত বা পচনশীল জৈব পদার্থ থেকে খাদ্য গ্রহণ করে এবং প্রকৃতির
পরিষ্কারক হিসেবে, পরিষ্কারক হিসেবে, বা এর সাথে সাথে আরো একটা কথা লিখে রাখতে পারি, সেটা হচ্ছে রূপান্তরক, রূপান্তরক বা বিয়োজক, এরা কিন্তু এর মধ্যে পড়ছে। ঠিক আছে, মানে কমপ্লেক্স স্ট্রাকচার আমাদের, জটিল একটা স্ট্রাকচার আমাদের মানে বডিতে থাকে, সেটা আমাদের অ্যানিম্যাল হোক বা প্ল্যান্ট হোক, উদ্ভিদ হোক, প্রাণী হোক, সব রকম জীব যারা যখন মরে হয়তো মাটির সাথে মিশে যাচ্ছে, তখন কিন্তু সেইগুলোকে আরো সিম্পল বানিয়ে পুরো মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, মাটির উর্বরতাও বাড়াচ্ছে, নিউট্রিশন বাড়াচ্ছে, সেটাও কিন্তু হেল্প করছে। এই সকল বিয়োজক বা রূপান্তরক কিছু মাইক্রোবস, তারা কিন্তু মৃত জীবিতা শো করে। ঠিক আছে, মানে মৃত জীব জন্তুর বডি থেকে পুষ্টিরস শোষণ করে এবং সেটাকে কিন্তু আমাদের প্রকৃতিতে মিশিয়ে দেয়। যেমন এই যে ছত্রাক, ব্যাকটেরিয়া, তো এইগুলো হিসেবে কাজ করে কিন্তু রূপান্তরক এবং বিয়োজক হিসেবে কাজ করতে দেখা যায় কিছু ছত্রাক এবং কিছু ব্যাকটেরিয়াকে, যারা কি করে এই মৃত জীবদের ওপর কিন্তু ডিপেন্ড করে পুষ্টি চালায় এবং সেগুলোর বডিকে কিন্তু সিম্পলেস করে দিয়ে আমাদের পুরো প্রকৃতিতে মিশিয়ে দেয়। তো এই হচ্ছে আমাদের, যেমন এখানে দেখতে পাচ্ছিস ছত্রাক দেখানো হয়েছে। তো এই হচ্ছে কিছু আন্তঃসম্পর্ক বা ইন্টারঅ্যাকশন, সেইগুলোর কথা আমরা পড়লাম এখানে। এইবার আমরা দেখব আমাদের পরের স্লাইডে কি আছে। এই যে এইটার কথাই বলছিলাম, এইখানে আমাদের আরো কিছু মিথজীবিতার দৃষ্টান্তমূলক উদাহরণ দেওয়া আছে, যেটার দুটোর কথা আমরা এখানে অলরেডি পড়েছি, লাইকেন আর শিম্বিগোত্রীয় উদ্ভিদ। এবার এইটাকে একটু এলাবোরেট করব আমি। এখানে ছবি নেওয়া আছে, এই যে ছবিটা দেখতে পাচ্ছিস, এইখানে যে গাছটা দেখতে পাচ্ছিস, সেটা কি গাছ দেখে মনে হচ্ছে? এই গাছটা কি গাছ দেখে মনে হচ্ছে? মোটর গাছ। মোটর ধরে সিম ধরে আছে, বা সিম গাছও বলতে পারিস, সিম গাছই ধর, বাদ দে। ঠিক আছে, সিম গাছ। তো কি হচ্ছে, এর এই যে মূল, এটা তো মূল, এগুলো রুটস। এই মূলের ভেতর দেখ এরকম গুটি গুটি টাইপসের, এরকম গুটি গুটি টাইপসের যে উপাদানগুলো দেখছি, সেগুলোকে বলছে অর্বুদ বা নডিউল। কি বলছে? অর্বুদ বা নডিউল। এইবার এই অর্বুদের মধ্যে থাকে কিছু ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াকে তোরা মাইক্রোস্কোপের মধ্যে এখানে এইরকম ভাবে দেখতে পাচ্ছিস। তো এই যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াগুলোকে বলা হয় রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। ঠিক আছে, তো এরা কি করে, এরা বায়ু থেকে এই যে নাইট্রোজেন যেটা দেখাচ্ছে এখানে, বায়ুতে নাইট্রোজেন, বায়ুর নাইট্রোজেন, সেটাকে নিয়ে এরা কি করে, সেটাকে নিয়ে এরা এই যে অর্বুদগুলোতে, এইগুলোতে সিনথেসাইজ করে রেখে দেয়। ঠিক আছে, অর্বুদে নাইট্রোজেন সংবন্ধন। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু রাইজোবিয়াম ব্যাকটেরিয়া সেখানে থাকতেও পারছে নডিউলসের ভেতর, এবং সেই নডিউলসের ভেতরে তাদের মানে গাছদের কি লাভ হচ্ছে? গাছদের লাভ হচ্ছে, গাছ তো ওদের থাকার জায়গা দিয়ে দিচ্ছে, এবার সেইখানে গাছদেরও লাভ হচ্ছে কি, গাছরা নিউট্রিশন পাচ্ছে, পুষ্টি পাচ্ছে, যেটা নাইট্রোজেন হিসেবে তাদের মূলে কিন্তু, বা এই মূলের অর্বুদে কিন্তু সঞ্চিত থাকছে। তো এইখানেই এটাকে এইরকম ভাবে লেখা হয়েছে যে শিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদে রাইজোবিয়াম। তো শিম্বিগোত্রীয় উদ্ভিদ, যেটাকে আমরা ইংলিশে বলি লেগুমিনাস প্ল্যান্ট, তার মধ্যে কি কি পড়ছে? মোটর, ছোলা, শিম, এই সকল গাছ। ঠিক আছে, এখানে আরো একটা এক্সাম্পল নেওয়া হয়েছে, বা আরো একটা উদাহরণ নেওয়া হয়েছে মিথজীবিতার। সেটা কি? এটা হচ্ছে আমাদের ইন্টেস্টাইন বলতে পারি, ইন্টেস্টাইন। ঠিক আছে, বা অন্ত্র। এবারে অন্ত্রে কিছু ব্যাকটেরিয়া থাকছে। ঠিক আছে, যে ব্যাকটেরিয়াগুলোর নাম কি? যে ব্যাকটেরিয়াগুলোর নাম হচ্ছে ইউকোলাই, এসচেরিচিয়া কোলাই, এসচেরিচিয়া কোলাই। ঠিক আছে, বাংলাতেও লেখা থাকতে পারে, বইতে দেখবি। তো এইগুলো এখানে বাস করে ইন্টেস্টাইনে, এবং কি করে, আমাদের ক্ষুদ্রান্তের ভেতর ভিটামিন B12 সিনথেসিস করতে সাহায্য করে। এরা কি করে? ভিটামিন B12 সিনথেসিস করতে সাহায্য করে।
ঠিক আছে, ভিটামিন B12 সিনথেসিস করতে সাহায্য করে। তো এইভাবে কিন্তু এরা এখানে থাকতেও পারে, প্লাস ভিটামিন B12 সিনথেসিস করে, এবং ভিটামিন B12 কিন্তু আমাদের বডির ক্ষেত্রে একটা খুব উল্লেখযোগ্য ভিটামিন, যেটা আমাদের বডিতে কিন্তু খুব উপকার করে, বিভিন্ন কিছু তৈরিতে সাহায্য করে। তো সেই ব্যাপারগুলো কিন্তু আমাদের এই ইকোলাই ব্যাকটেরিয়ার জন্য আমরা কিন্তু সেটার লাভ নিতে পারছি, এবং তার বদলে তাদেরকে আমরা থাকতে দিচ্ছি গুড ব্যাকটেরিয়া ইকোলাই। ঠিক আছে, তো ব্যাকটেরিয়া, এইখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে ব্যাকটেরিয়া বা জীবাণু যে সবসময় খারাপই হবে এর কিন্তু মানে নেই। হ্যাঁ, অবশ্যই আমরা কিছুক্ষণ আগে অনেক রকম রোগের কথা পড়ছিলাম, যে এই ব্যাকটেরিয়া এই রোগ তৈরি করছে, এই ছত্রাক এই রোগ তৈরি করছে, বিভিন্ন রকম খারাপ খারাপ জিনিস পড়ছিলাম। কিন্তু এইখানে আমরা এই যে মিথজীবিতা যে এই যে ব্যাপারটা পড়লাম, সেখানে কিন্তু আমরা দেখতে পেলাম যে এখানে কিন্তু আমাদের লাভ করছে। ঠিক আছে, তো এখানে কিন্তু বিভিন্ন প্রকার গুড মাইক্রোবসের কথা আমরা পড়লাম, সেটার কিছু এক্সাম্পল আমরা দেখতে পেলাম। আচ্ছা, এইখানে আর একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এই মৃতজীবিতা যে ইন্টারাকশন দেখায় সেটা হচ্ছে +0, কারণ যে মারা গেছে তার তো আর কোনো না লস আছে না লাভ আছে, তাই না? তো তার 0, তার কোনো ক্ষতি হচ্ছে না, তার কোনো লাভও হচ্ছে না, কিন্তু লাভ হচ্ছে কার? বিয়োজকের লাভ হচ্ছে, বা ওই ছত্রাক বা ব্যাকটেরিয়ার লাভ হচ্ছে। এই জন্য এইটাকে আমরা বলি +0 ইন্টারাকশন, +0 ইন্টারাকশন। ঠিক আছে, এটাও কিন্তু মাথায় রাখিস। তাহলে এই গেল আমাদের আরো কিছু মিথজীবিতারও এক্সাম্পল আমরা এখানে দেখতে পেলাম। এইবার আমরা চলে আসি আমাদের পরিবেশে বিভিন্ন প্রকার অণুজীবরা কি ভাবে রোল প্লে করছে, কি ভাবে সাহায্য করছে, সেই জিনিসটা আমাদের জানার কিন্তু খুব জরুরি। যেমন ধর, আমাদের কৃষিকাজে কিন্তু অনেক রকম ভাবে হেল্প করে এই সকল অণুজীব। কৃষিকাজে আমাদের অনেক রকম ভাবে হেল্প করে, এগ্রিকালচার ওয়ার্ল্ডে বা এগ্রিকালচারের দিক থেকে আমরা অনেক রকম লাভ পাই বিভিন্ন প্রকার অণুজীব থেকে। এবং এইখানে যে ডিটেলস ব্যাপারটা আছে সেটা কিন্তু আমাদের ক্লাস 10-এও গিয়েও হেল্প করবে। সো আমি সেই লেভেলেও কিছুটা টাস্ক দিয়ে যাব, যাতে তোদের সেইখানে গিয়েও হেল্প হয় এবং তোদের পুরো আইডিয়াটা ক্লিয়ার হয়। তো দেখ, এখানে বলছে বিভিন্ন প্রকার স্বাধীনজীবী ব্যাকটেরিয়া আছে। তাহলে এখানে আমাদের কিছু ব্যাকটেরিয়ার নাম বলা হয়েছে, যাদেরকে কি বলা হচ্ছে? স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। এই স্বাধীনজীবী ব্যাকটেরিয়াকে আমরা আরেকটা কথায় কি বলতে পারি জানিস? মুক্তজীবী ব্যাকটেরিয়া। এই স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার আরেক নাম হচ্ছে মুক্তজীবী ব্যাকটেরিয়া। এবার এর কিছু এক্সাম্পল তোদের জানতে হবে। মুক্তজীবী ব্যাকটেরিয়ার এক্সাম্পল কি? যদি স্পেসিফিক্যালি ব্যাকটেরিয়ার কথা বলে, তাহলে তার মধ্যে তোরা দেখবি বইতে আছে দুটো নাম, এবং এগুলোর নামই আমরা জেনারেলি পড়ি। সেটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টার। এই নামগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে। এরা কি ব্যাকটেরিয়া বেটা? এরা হচ্ছে স্বাধীনজীবী বা মুক্তজীবী ব্যাকটেরিয়া। এই দুটো নাম যেন মাথায় থাকে, ক্লস্ট্রিডিয়াম আর একটা হচ্ছে অ্যাজোটোব্যাক্টার। এইবার কি হচ্ছে, আরো কিছু স্বাধীনজীবী ব্যাকটেরিয়া ছাড়াও আরো কিছু সায়ানো ব্যাকটেরিয়া থাকে। সায়ানো ব্যাকটেরিয়াকে আমরা ইংলিশে কি বলি? ব্লু গ্রিন অ্যালগি। ব্লু গ্রিন অ্যালগি। এইবার ব্লু গ্রিন অ্যালগির মধ্যেও কিছু এক্সাম্পল আছে। ব্লু গ্রিন অ্যালগির মধ্যেও কিছু এক্সাম্পল আছে। ব্লু গ্রিন অ্যালগির মধ্যেও কিছু এক্সাম্পল আছে। সেটার নাম হচ্ছে অ্যানাবিনা নস্টক। ঠিক আছে, অ্যানাবিনা নস্টক। চা আমি খাই না, আমি এখানে রেকর্ডিং করছি, রেকর্ডিং এর মধ্যে চায়ের কাপ নিতে ঢুকে গেছে, আর আমি খাই না, চা খাইনি। আমি কিছুক্ষণ আগে এসে এই রেকর্ডিং চালু করেছি, এখানে এসে ঢুকে আছে, কি বলবো বল। যাই হোক, বাদ দে, বয়স্ক মানুষ, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো কি বলছে, বিভিন্ন প্রকার স্বাধীনজীবী বা মুক্তজীবী ব্যাকটেরিয়া থাকছে, এবং তার সাথে সাথে কিছু সায়ানো ব্যাকটেরিয়া থাকছে, যার নামও আমি এখানে লিখলাম অ্যানাবিনা নস্টক। এইগুলোর এই দুটোর নাম হয়তো বইতে তোরা পাবি না, নাও পেতে পারিস। তো এরা কি করছে? এরা নাইট্রোজেনকে সংবন্ধন করছে। যেমন আমরা এখানে মিথজীবী ব্যাকটেরিয়ার নাম পড়লাম রাইজোবিয়াম, তাই না? এরা মিথজীবী ব্যাকটেরিয়া, মিথজীবিতা দেখাচ্ছিল। তেমনি এখানে আমরা কিছু স্বাধীনজীবী ব্যাকটেরিয়া বা মুক্তজীবী ব্যাকটেরিয়া এবং তার সাথে কিছু সায়ানো ব্যাকটেরিয়ার নাম বললাম বা এক্সাম্পল দেখলাম। এরাও কিন্তু নাইট্রোজেন সংবন্ধনই করছে, কাজ সেম করছে, কিন্তু এরা কিন্তু আলাদা অর্গানিজম। ঠিক আছে, নাইট্রোজেন সংবন্ধন করছে।
এবং এখানে মেইনলি আমরা এই যে এখানে প্রথম যে 3টে পয়েন্ট পড়বো এটা বেসিক্যালি কিন্তু আমাদের নাইট্রোজেন সাইকেল নিয়েই কিন্তু, এবং এই নাইট্রোজেন সাইকেল পুরো ব্যাপারটা একটা টপিক হিসাবে তোদের ক্লাস 10-এ এলাবোরেটিভ হিসাবে আছে, এবং সেখানেও কিন্তু এই জিনিসগুলো আবার পাবি। তাই এখন থেকেই ভালো করে এই জিনিসগুলো কিন্তু মাথায় ঢুকিয়ে নে, সঞ্জয় স্যার যা বলছে ভালো করে বুঝে নে, তাহলে কিন্তু আর তখন অসুবিধা হবে না, তখন অনেক অ্যাডভান্স হয়ে যাবি তোরা। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট দেখ বেটা কি বলছে, এইমাত্র আমরা পড়লাম যে সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদে অবস্থিত মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম নাইট্রোজেন সংবন্ধন করে। ঠিক আছে, তাহলে সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদে অবস্থিত মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম দ্বারা নাইট্রোজেন স্থিতিকরণ, এখানে একটা দ্বারা কথা মিস গেছে। ঠিক আছে, এটা আমরা পড়েছি অলরেডি। নেক্সট পয়েন্ট আসি, বলছে বিভিন্ন প্রকার নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এইবার তোদের এখানে আমি একটা ছোট্ট করে একটা জিনিস বলি, যেটা একটু ডিটেলস হয়ে যাবে, বাট আমি গল্পের মতো বলছি, এতটা মাথায় রাখার দরকার নেই। বাট এই নাইট্রিফাইং ব্যাকটেরিয়াটা এলো কোত্থেকে সেটা আমি বলছি। দেখ, একটা প্রসেস হয় যেখানে কি হয়, ওই বাতাসের নাইট্রোজেনকে আমাদের মাটিতে নিয়ে আসতে হয়, সেটার কাজ আমরা দেখছিলাম স্বাধীনজীবী ব্যাকটেরিয়া বা মুক্তজীবী ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে মিথজীবী ব্যাকটেরিয়া, এরা কাজ করছে। এইবার কি হচ্ছে, সেইগুলো ধর উদ্ভিদের মধ্যে যাচ্ছে, উদ্ভিদ মাটি থেকে সেই নাইট্রোজেন হচ্ছে নাইট্রেট লবণ হিসেবে নিচ্ছে, জল আমরা জানি জলও খনিজ লবণ হিসেবে নেয় উদ্ভিদ, তাই না? তো সেগুলো নিচ্ছে, সেগুলো তাহলে উদ্ভিদের মধ্যে যাচ্ছে। এবার তাহলে সেই উদ্ভিদের মধ্যে তাহলে নাইট্রোজেন গেল, এবার সেই উদ্ভিদকে ধর কোনো প্রাণী খেলো, তাই না? যেগুলো তৃণভোজী প্রাণী আছে তারা উদ্ভিদ খায়, তো তারা খেলো, তাহলে উদ্ভিদের থেকে প্রাণীদের মধ্যেও যাচ্ছে। এইবার কি হয়, দেখ আমরা তো আর সব অ্যানিম্যাল বা সব উদ্ভিদদের মারা যাওয়ার পর তাদেরকে আর ওই রকম শ্মশানে নিয়ে যাই না, বা তাদেরকে পোড়াই না বা কবর দিই না, ঠিক আছে? ওরা অটোমেটিকভাবে নিজেরা অনেক জায়গাতে এইরকমভাবে অর্গানিজমগুলো পচে যায়, ঠিক আছে, মাটির সাথে মিশে যাবে, এবং সেইটা ওই মৃত গলিত জীবদেহ থেকে অ্যামোনিয়া তৈরি হয় প্রথমে, ঠিক আছে? মৃত গলিত জীবদেহ থেকে অ্যামোনিয়া তৈরি হয়, এবং এই অ্যামোনিয়া তৈরি করে কিছু অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া আছে, যেগুলোর নাম এক্সাম্পল আছে ক্লাস 10-এ, এখন মাথায় রাখার দরকার নেই। শুধু তোরা সাইকেলটা ভাব কিভাবে হচ্ছে। নাইট্রোজেন বায়ুতে ছিল, মাটিতে এলো, মাটি থেকে উদ্ভিদ, উদ্ভিদ থেকে প্রাণী, সেগুলো আবার মারা যাওয়ার পর আবার মাটিতে এসছে, ঠিক আছে? এবার মাটিতে কিভাবে নাইট্রোজেনটা আসবে, আবার নাইট্রোজেনটা বায়ুতে ফিরিয়ে যাবে, কারণ সাইকেলটা কমপ্লিট করতে হবে এবং নাইট্রোজেন চক্রটাকে মেইনটেইন করতে হবে, না হলে সেই নাইট্রোজেন যদি বায়ু থেকে শুধু মাটিতেই থাকে বা বায়ুতে আবার না ফিরে যায়, তাহলে বায়ুর নাইট্রোজেন লেভেল মেনটেন হবে কি করে, এই জিনিসটা যেন মাথায় থাকে। এবার এইটার ক্ষেত্রে কি হচ্ছে মেইনলি, যে হলো ওই মৃত গলিত জীবদেহ মাটিতে মিশে যাচ্ছে, সেটা থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে, এবং অ্যামোনিয়া যে তৈরি হচ্ছে, সে অ্যামোনিয়া তৈরি করছে কিছু অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। এইবার আসছে হচ্ছে আমাদের এই নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার রোল। অ্যামোনিয়া তৈরি হয়েছে, এবার অ্যামোনিয়া থেকে আমাদের কয়েকটা স্টেপে, এই যে অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট তৈরি হয়, ঠিক আছে? অ্যামোনিয়া থেকে প্রথমে কি তৈরি হয় বেটা? অ্যামোনিয়া থেকে প্রথমে, এই যে অ্যামোনিয়াটা কিভাবে তৈরি হলো বুঝতে পেরেছিস, মৃত গলিত জীবদেহ থেকে অ্যামোনিয়া তৈরি করেছে কিছু অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। এবার সেই অ্যামোনিয়া থেকে প্রথমে কি তৈরি হবে? নাইট্রাইট তৈরি হবে। তো এই যে অ্যামোনিয়া থেকে এই যে নাইট্রাইট তৈরি হচ্ছে, অ্যামোনিয়া থেকে নাইট্রাইট তৈরি হচ্ছে, এইখানে এক ধরনের নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কাজ করে। সেই নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বইতে হয়তো পাবি না, সেই নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম হচ্ছে নাইট্রোসোমোনাস, ঠিক আছে? এরপর এই যে নাইট্রাইট তৈরি হলো, এই নাইট্রাইট থেকে আবার কি তৈরি হয়? নাইট্রেট তৈরি হয়, এবং নাইট্রেট হিসাবেই লবণ হিসাবেই কিন্তু মাটিতে থাকে। তো এই যে রূপান্তর হয়ে যাচ্ছে পরপর, তাহলে কি হচ্ছে এরপর? নাইট্রাইট থেকে কি তৈরি হলো? নাইট্রেট তৈরি হলো। নাইট্রাইট থেকে কি তৈরি হলো বেটা? নাইট্রেট তৈরি হলো। এবার এই যে নাইট্রাইট থেকে নাইট্রেট তৈরি হলো, এইখানে যে ব্যাকটেরিয়া কাজ করছে সেটাকে আমরা বলছি নাইট্রোব্যাক্টার। ঠিক আছে, তাহলে এইখানে আমরা কি দেখতে পেলাম? মৃতগলিত জীবদেহ থেকে অ্যামোনিয়া তৈরি হয়েছিল, অ্যামোনিয়া থেকে নাইট্রাইট তৈরি হলো, নাইট্রাইট থেকে নাইট্রেট তৈরি হলো। এইবার এইখানে যে আমরা দুটো ব্যাকটেরিয়ার রোল দেখতে পেলাম, যেখানে প্রথমে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট তৈরি করছে নাইট্রোসোমোনাস, এবং নাইট্রাইট থেকে নাইট্রেট তৈরি করছে নাইট্রোব্যাক্টার। তাহলে এই দুটো
এই যে দুটো ব্যাকটেরিয়া, এই দুটো ব্যাকটেরিয়াকে আমরা কি বলছি? এই দুটো ব্যাকটেরিয়াকে আমরা বলছি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এই দুটো ব্যাকটেরিয়াকে আমরা কি বলছি? নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। ঠিক আছে, এই দুটোকে আমরা কি বলছি? নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলছি। ঠিক আছে, এরা তাহলে এইরকম ভাবে নাইট্রেট হিসেবে মাটিতে আনলো। এবার নাইট্রেটকে বায়ুতে আবার নাইট্রোজেন হিসেবে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে ডিনাইট্রিফাইং কিছু ব্যাকটেরিয়া আছে। ঠিক আছে, সেগুলো আমরা ক্লাস 10-এ গিয়ে পড়বো, এখন আর নামটাম নিচ্ছি না। ঠিক আছে, যেটুকুর নাম বললাম সেটুকুর নাম মাথায় রাখ, যেটা আমাদের কাজের। আচ্ছা, এইবার লাস্ট স্টেপে কি হচ্ছে, কিছু আরো কিছু এক্সাম্পল আছে, যদিও এটা নাইট্রোজেন, এইটা আমাদের নাইট্রোজেন সাইকেলের মধ্যে পড়ছে, এই 3টে স্টেপ, N2 সাইকেল কিছুটা। এইটা আমাদের আলাদা একটা জিনিস, যেখানে কি বলা হয়েছে? যেখানে বলা হচ্ছে যে পুকুর বা ডোবার অপরিষ্কার জলের ব্যাকটেরিয়া দ্বারা পাটের তন্তু থেকে পাটকাঠি পৃথকীকরণ। ঠিক আছে, এই যে ছবিটা দেখতে পাচ্ছি, সেখানে কি হচ্ছে? পাটের তন্তু ওই হিসাবে জলের মধ্যে ফেলে রেখেছিল। এবার সেখানে কি হচ্ছে? কিছু ব্যাকটেরিয়া জলে থাকে, সেই জলজ যে ব্যাকটেরিয়াগুলো সেগুলো কি করছে? পাটের যে তন্তু থেকে সেই তন্তুগুলোকে সেপারেট করছে, এবং সেখান থেকে আমরা আলাদা করে যে পাটকাঠি, যে আমরা গ্রাম্য ভাষায় শোলা বলে থাকি, ঠিক আছে, তো সেই যে পাটকাঠি সেইগুলো কিন্তু আমাদের সেপারেট হয়ে যাচ্ছে পাটতন্তু থেকে। সেইটা কিন্তু আমাদের এই কিছু জলে থাকা ব্যাকটেরিয়ার দ্বারা কিন্তু হয়। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখিস, সেটা কিন্তু বইতেও উল্লেখ আছে, তো সেইটা একটু খেয়াল রাখিস। আচ্ছা, নেক্সট, এইবার আমরা চলে আসি আর কি কি কাজে আমাদের এই অণুজীব ইউজড হয়। এই কোশ্চেনটা কিন্তু 3 মার্কসের আসতে পারে, এবং সেখানে তোদের এই প্রত্যেকটা পয়েন্ট উল্লেখ করতে হবে। যেমন আমরা আগেরটা পড়লাম হচ্ছে কৃষিকাজ, এইবার আমরা দেখব খাদ্য প্রক্রিয়াকরণে কিভাবে হেল্প করে। ঠিক আছে, খাদ্য প্রক্রিয়াকরণে কি হচ্ছে? আমাদের সবার প্রিয়, হ্যাঁ, দই, কার্ড। তো সেই দইয়ের মধ্যে থাকে এক প্রকার ব্যাকটেরিয়া, আমরা সবাই জানি ছোটবেলা থেকে, ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া, তাই না? ল্যাক্টোজেন, এই যে ল্যাকটোজ, এই যে কথাটা, এটা আমাদের কিন্তু দই বা মিষ্টি এই সবের সাথে যায়। তো এই যে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া, এরা কি করে? ল্যাকটোজকে ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট করে দেয়। ল্যাকটোজকে কিসে কনভার্ট করে? ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট করে দেয়। কারা? ল্যাক্টোব্যাসিলাস কিছু ব্যাকটেরিয়া। ঠিক আছে, এইভাবে যে ল্যাকটোজকে ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট করে দেয়, এবং ল্যাকটিক অ্যাসিড সেইটাই, সেই প্রসেসের মাধ্যমেই কিন্তু এটা জানি আমরা সন্ধান প্রক্রিয়াটা, তাই না? ল্যাকটিক অ্যাসিড সন্ধান, তো এটা কিন্তু আমাদের ফার্মেন্টেশন প্রক্রিয়া। এটা আমাদের ক্লাস 9-এ আরো ভালো করে পড়বো, ফার্মেন্টেশন বা সন্ধান। ঠিক আছে, এটাকে আমরা বলি ল্যাকটিক অ্যাসিড সন্ধান প্রক্রিয়া, যে প্রসেসের মাধ্যমে আমরা দই তৈরি করতে পারি। এছাড়াও কিছু বিশেষ বিশেষ ছত্রাক আছে, ফাঙ্গাস আছে, এবং আরো কিছু ব্যাকটেরিয়া আছে, যাদের কাজের জন্য আমরা কি কি আরো খাবার তৈরি করতে পারি? চিজ তৈরি করতে পারি, কেক তৈরি করতে পারি, ধোকলা তৈরি করতে পারি, বিভিন্ন প্রকার সাউথ ইন্ডিয়ান ফুড, ইডলি তৈরি করতে পারি, ধোসা তৈরি করতে পারি, পাউরুটি তৈরি করতে পারি, তাই না? তো এইগুলোর মতো কিন্তু নানা রকমের খাবার বানানোর জন্য আমরা বিভিন্ন প্রকার ছত্রাক এবং ব্যাকটেরিয়ার হেল্প নিতে পারি, এবং এই প্রসেসের মাধ্যমে কিন্তু আমাদের তৈরি হয়। এটা দই তৈরি দেখতে পাচ্ছিস, এখানে পাউরুটি দেখতে পাচ্ছিস, আর পরেরটাই তো বলার দরকারই নেই। ঠিক আছে, এইবার আমরা এখানে দেখছি একটু, সেটা হচ্ছে ইস্ট। হ্যাঁ, ইস্ট কি ছিল রে? ছত্রাক ছিল এক প্রকার, ইস্ট এক প্রকার ছত্রাক ছিল। তো এরা কি করছে? এরা যে ফলের রস আছে, ঠিক আছে, যে ফলের রস দিয়ে আমাদের কি বিভিন্ন প্রকার ব্র্যান্ডের কিন্তু মদ বা অ্যালকোহল তৈরি করা হয়। তো এই যে ইস্ট, এরা ফলের রসে থাকা যে শর্করা, ঠিক আছে, তাকে ভেঙে ফেলে এবং অ্যালকোহল তৈরি করে। এবং কি তৈরি করে? অ্যালকোহল তৈরি করে। কি তৈরি করে বেটা? অ্যালকোহল তৈরি করে, যা পরবর্তীতে ব্যাকটেরিয়া দ্বারা, অন্য আরো কিছু ব্যাকটেরিয়া আছে যারা পরবর্তীতে কি হয়, ওই অ্যালকোহল থেকে আবার ভিনেগারও তৈরি হয়ে যায়। ঠিক আছে, বাট আমরা এখানে অ্যালকোহল অবধি নিয়েছি। তো এই যে প্রসেসটা, ঠিক আছে, এবং এইখানে যে উৎসেচকটা কাজ করে, ঠিক আছে, এই ভেঙে ফেলার ক্ষেত্রে উৎসেচক যে কাজ করে, সেই উৎসেচকের নাম হচ্ছে, এটা ক্লাস 9-এ গিয়ে পাবি, জাইমেজ উৎসেচক। এবং এটাও একটা সন্ধান প্রক্রিয়া, যেমন দই তৈরি হচ্ছিল ফার্মেন্টেশন বা সন্ধান, ল্যাকটিক অ্যাসিড সন্ধান, সেম ভাবে আমরা এখানে দেখতে কি পাবো, যে এই যে সন্ধান প্রক্রিয়া, এটাকে আমরা কি বলে থাকি? কোহল সন্ধান। কোহল কথাটা থেকে অ্যালকোহল,
তো সেটা যে ফার্মেন্টেশন প্রসেসে তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি কোহল সন্ধান প্রসেস। মাথায় থাকবে, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, এগুলো বইতে পাবি না, বাট এই টপিক ওরিয়েন্টেড এবং বিভিন্ন স্কুলে কিন্তু এই কোশ্চেনগুলো চুজ করতে পারে, এই কারণেই কিন্তু আমি লিখিয়ে দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করে লিখে নে। তো হলো খাদ্য প্রক্রিয়াকরণেও আমরা রোল দেখতে পেলাম। এইবার আমাদের পরের পার্ট কি আসছে, খাদ্যকে ভালো রাখার উপায়। খাদ্যকে আমরা কিভাবে ভালো রাখতে পারি সেটা আগে দেখে নিই, তারপর আমরা আরো কি কি ভূমিকা আছে সেটাই আমরা যাচ্ছি। তো খাদ্যকে ভালো রাখার উপায় কি কি হতে পারে? প্রথমেই বায়ুশূন্য করে কোনো পাত্রে খাদ্যকে রেখে, যেটাকে আমরা ক্যানে রাখার কথা বলি, ক্যানিং বলা হচ্ছে সেই কারণে, ঠিক আছে? আবার ট্রেন ফ্যানের কথা ভাবিস না, ক্যানিং ট্রেন। তো বায়ুশূন্য করে, যার মধ্যে কোনো রকম বায়ু ঢুকবে না, বায়ু ঢুকলে সেখানে কিন্তু মাইক্রোবস ঢোকার একটা ব্যাপার থাকবে। তো সেই রকমভাবে এয়ারটাইট করে আমরা যদি খাদ্যকে রাখি, যেটাকে আমরা ক্যানিং প্রসেস বলছি, বা বিশেষ মোড়কে যদি রাখার ব্যবস্থা করা হয়, যেটাকে আমরা প্যাকেজিং বলছি। এই যে ছবিটা কিছুটা ওই রকম ওরিয়েন্টেড, ঠিক আছে? যেখানে কোনো রকম হাওয়া বাতাস ছাড়া আমরা সেটাকে এয়ারটাইট ভাবে যদি খাবারটাকে রাখি, সেইটার ক্ষেত্রে এই টার্মগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট বলছে কোনো কোনো সবজি, যেমন ধর বাঁধাকপি, বা ফল যেমন ধর কিছু কাটা আম আছে, ঠিক আছে? সেই ধরনের খাবারকে আমরা কি করি, দীর্ঘ সময় যদি রোদে শুকিয়ে নিই, যেটাকে আমরা বলি সান ড্রাইং, তাহলে কিন্তু সেখানে আমাদের কিন্তু কি হয়, রোদের যে ওই যে তাপ, ওই তাপে কিন্তু মাইক্রোবস আসার সম্ভাবনা কমে যায়, যার ফলে খাবারগুলো কিন্তু টাটকাই থাকে ওই হিটটা পেয়ে। এবার মাছ, মাংস, ফল এগুলোতে আবার অনেক সময় কি করা হয়, নুন মাখিয়ে রাখলে কিন্তু সেগুলো তরতাজা বা ভালো থাকে। যে প্রসেসটাকে আমরা, প্রসেসের নামগুলো খুব মাথায় রাখতে হবে, সেটাকে আমরা বলি সল্টিং। যেটা এই ছবিতে দেখতে পাচ্ছি, সেখানে মাংস, কিসের মাংস জানি না, অবশ্যই কোনো বড় জন্তুর মাংসই হবে, যাই হোক ছবিটা পেয়েছি লাগিয়ে দিয়েছি, এখানে কিন্তু নুন ছিটিয়ে রাখছে যাতে সেটা কিন্তু ঠিকঠাক থাকে। পরের পয়েন্ট বলছে কাটা আম, লেবু, বাঁধাকপি, পেঁয়াজি, পেঁয়াজে, আচ্ছা পেঁয়াজে, ঠিক আছে? এরা কি করে, ভিনেগার যোগ করা হয়, যেটাকে আমরা বলি পিকলিং করা, ঠিক আছে? ভিনেগার যোগ করলেও কিন্তু বিভিন্ন প্রকার এই যে সকল খাবার, আম, লেবু, এগুলো কিন্তু তরতাজা থাকে। ফলে যদি কিছু ফলে নুন মাখিয়ে রাখলেও সেটা তরতাজা থাকে, কোনো অন্য সময় চিনি মাখিয়ে রাখলেও কিন্তু তরতাজা থাকে, যেটাকে আমরা অ্যাডিং সুগার বলছি। খাদ্যকে কম তাপমাত্রায় রেখে, তো এটা তো আমরা সবাই ইউজ করি, সবার বাড়িতে ফ্রিজ আছে, তো রেফ্রিজারেশন, ঠিক আছে? ফ্রিজের মধ্যে রেখে দাও, সহজে কিন্তু নষ্ট হবে না, কারণ অত কম টেম্পারেচারে কিন্তু জেনারেলি অণুজীব বাঁচতে পারে না, খুব মানে প্রবলেম হয় ওদের। লাস্ট হচ্ছে এইটাই লুই পাস্তুরের নাম অনুযায়ী আমি বলছিলাম, পাস্তুরাইজেশন, ঠিক আছে? এখানে অবশ্যই লুই পাস্তুরের নামটা খেয়াল রাখবি। তো এই যে পাস্তুরাইজেশন, এটা কি হচ্ছে, খাবারকে পচনের হাত থেকে কিন্তু রক্ষা করে। এই যে এখানে দেখতে পাচ্ছিস, বা বিভিন্ন প্রকার প্রসেসের মাধ্যমে কিন্তু খাবার ঠিক রাখার ব্যাপার কিন্তু আমরা পাস্তুরাইজেশন প্রসেসের মাধ্যমে করি, এবং এটা খুব ডিটেল একটা প্রসেস, অনেক ইনস্ট্রুমেন্ট লাগে, অনেক মানে খরচাদায়ক একটা প্রসেস। দেখতেই পাচ্ছি সেখানে প্রচুর যন্ত্রের মাধ্যমে কিন্তু সেটাকে প্রসেসিং করা হয়, এবং সেইখান থেকে সেইভাবে কিন্তু মেড করা হয়। আচ্ছা, পরিবেশে অণুজীবের কি কি ভূমিকা আছে, এখানে আমরা আরো কিছু ভূমিকার মধ্যে কি দেখব, এতক্ষণ আমরা দেখলাম কৃষিকাজের ক্ষেত্রে, সেকেন্ডলি আমরা দেখলাম খাবার দাবার তৈরির ক্ষেত্রে কি কি, দই, পাউরুটি, এইসব। এবার আমরা দেখব ওষুধ প্রস্তুতিতে কি কি ধরনের অণুজীব হেল্প করছে। তো এখানে প্রথমেই আমরা কিছু অ্যান্টিবায়োটিক ওষুধের নাম জেনে থাকছি, ঠিক আছে? যার মধ্যে কিছু এক্সাম্পল দেওয়া আছে, ধর স্ট্রেপ্টোমাইসিন, ক্লোরোমাইসিন, অ্যাম্পিসিলিন, ঠিক আছে? এই সকল অ্যান্টিবায়োটিকের নাম কিন্তু আসে, ঠিক আছে? এগুলো খেয়াল রাখতে হবে, স্ট্রেপ্টোমাইসিন, ক্লোরোমাইসিন, অ্যাম্পিসিলিন, পেনিসিলিন, ঠিক আছে? যাই হোক, তো এইগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক, যেগুলো কিন্তু আমাদের বডিকে বিভিন্ন প্রকার ডিজিজ থেকে, ব্যাকটেরিয়াল বিভিন্ন রকম ধর ডিজিজ থেকে কিন্তু আমাদের রক্ষা করে। নেক্সট পয়েন্ট হচ্ছে অ্যান্টিজেন। হোয়াট ইজ অ্যান্টিজেন, কে কে জানে? অ্যান্টিজেন হচ্ছে খারাপ কিছু বিজাতীয় বস্তু, যেটা আমাদের দেহের বাইরে থাকে এবং দেহের ভেতরে ঢুকে আমাদের ক্ষতি করার চেষ্টা করে। তো দেহে প্রবেশের পর জীবাণুর, যেটা ভাইরাস হতে পারে, অ্যান্টিজেন ব্যাকটেরিয়া হতে পারে, সেগুলো দেহ থেকে কিছু নির্গত নানা রকম ক্ষতিকারক যৌগ, যেগুলো আমাদের বডিতে কিন্তু রোগ সৃষ্টি করতে পারে। নেক্সট হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিবডিটাও কিন্তু আমাদের এই অ্যান্টিজেন বডির ভেতরে ঢুকলে তখন তৈরি হয়, যেটা
নেচার, কেমিক্যাল নেচার হচ্ছে প্রোটিন টাইপসের হয় এরা, প্রোটিন ধর্মী যৌগ, যা কি করে এই যে অ্যান্টিজেন যেগুলো আমাদের বডিতে ঢুকেছে সেই অ্যান্টিজেনকে আক্রমণ করে এবং তাকে ধ্বংস করে দেয়। ফোর্থ পয়েন্ট বলছে অনাক্রম্যতা। অনাক্রম্যতা মানে হচ্ছে ইমিউনিটি, ঠিক আছে, ইমিউনিটি। তাহলে ইমিউনিটির ব্যাপারটা কিন্তু আমাদের এই অ্যান্টিজেন অ্যান্টিবডির সাথেই রিলেটেবল, যেটাকে কি বলা হচ্ছে, দেহের রোগ প্রতিরোধের স্বাভাবিক যে ক্ষমতা, তোর যে ক্ষমতাটা আছে, যেখান থেকে তুই কি করছিস, যে আমাদের বডিতে কিছু রোগ জীবাণু ঢুকলে সেটার বিরুদ্ধে আমাদের বডি সেটার থেকে আমাদের বডিকে রক্ষা করছে, সেই যে ব্যাপারটা, সেটাকে আমরা বলি অনাক্রম্যতা। লাস্ট এই পয়েন্টটা তো সবার জানা উচিত, সেটা হচ্ছে টিকাকরণ, বা এটাকে আমরা ভ্যাকসিনেশনও বলে থাকি, ঠিক আছে, ভ্যাকসিন দেওয়া। তো সেখানে কি করা হয়, বিভিন্ন প্রকার যে রোগ জীবাণু আছে তাদেরই বডির পার্টস থেকে বিভিন্ন রকম কম্পোনেন্ট নেওয়া হয় এবং সেখান থেকেই কিন্তু বিভিন্ন প্রকার ভ্যাকসিন তৈরি করা হয়, বা জেনেটিক ম্যাটেরিয়াল নেওয়া হয়, সেখান থেকে ভ্যাকসিন তৈরি করা হয়। সেগুলো ভ্যাকসিন কি করা হয়, ওই রোগ জীবাণু আমাদের বডিতে ঢোকার আগে আমরা অটোমেটিক আগে থেকেই কিন্তু আমরা সেই ভ্যাকসিনটা নিয়ে রাখি, যাতে ওই ধরনের জীবাণু যদি পরবর্তীতে আমাদের বডিতে ঢোকেও আমাদের অনাক্রম্যতা এমন স্টেবিলাইজ থাকে, এমন শক্তিশালী হয়ে থাকে, যাতে দেখেই চিনতে পারে। যেখানে বিভিন্ন রকম আমাদের ব্লাডের বিভিন্ন কোষ আছে যারা কিন্তু এই সকল কাজ করে। তোরা ক্লাস 9-এ উঠে এটা আরও ডিটেলসে জানতে পারবি। বিশেষ করে মেমোরি কোষ বলে একটা কোষ আছে, যে কোষ মেমোরিতে রেখে দেয় যে হ্যাঁ এই রকম ছিল, ভ্যাকসিনের মাধ্যমে আমাদের এই ধরনের অ্যান্টিজেন দেওয়া হয়েছে, তার মানে এই ধরনের অ্যান্টিজেন যদি আমাদের পরবর্তীতে আবার আসে আমাদের বডিতে, তাহলে কিন্তু আমরা তাকে মেরে ফেলবো, ঠিক আছে। তো সেই প্রসেসের মাধ্যমেই কিন্তু আমাদের টিকাকরণের ব্যাপারটা আছে। তো মৃত, দুর্বল, জীবিত অণুজীবকে বা সরাসরি অণুজীবের দেহ থেকে বেরোনো দুর্বল বিষকে বলা হচ্ছে টক্সিন। সেগুলো যে টক্সিন ক্ষরণ করে, সেই টক্সিনকে নির্দিষ্ট ডোজে আগে থেকে আমাদের বডিতে বা মানুষের দেহে প্রবেশ করিয়ে দেওয়া হলে কি হয়, ওই ধরনের অণুজীবের বিরুদ্ধে আগে থেকেই কি করা হয়, আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে তোলা যেতে পারে। অবশ্যই সেটার ডোজের ব্যাপার আছে, তোরা জানিস বিভিন্ন প্রকার বুস্টার ডোজের ব্যাপারও তোরা করোনার সময় দেখেছিস, নিয়েছিস অনেকে, ঠিক আছে। তো সেই ব্যাপারগুলো কিন্তু আমাদের ভ্যাকসিনেশনের সাথে জড়িত। তো এগুলোর ক্ষেত্রেও কিন্তু আমাদের বিভিন্ন প্রকার অণুজীবকেই ইউজ করা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আবার কিছু টুকরো কথা আছে যেগুলো ইম্পর্টেন্ট কিছু তথ্য দেওয়ার ছিল, সেগুলো আমি একটু বলে নিই আবার। তো দেখ কি বলছে, প্রথমেই পয়েন্টটা বলছে যে আলেকজান্ডার ফ্লেমিং, ঠিক আছে, আলেকজান্ডার ফ্লেমিং তিনি কি করেছিলেন, 1928 সালে প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন। প্রথম অ্যান্টিবায়োটিক তিনি আবিষ্কার করেন, কে, আলেকজান্ডার ফ্লেমিং। নেক্সট পয়েন্ট বলছে তিনি, এগুলো কিন্তু একটা পরপর প্রসেস, কিভাবে তিনি অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছেন, ঠিক আছে, এটা পরপর স্টেপ কিন্তু। আচ্ছা, এখানে তোরা লিখে রাখতে পারিস যে অ্যান্টিবায়োটিক আবিষ্কার, ঠিক আছে। তো সেকেন্ড পয়েন্টে দেখ কি বলছে, যে অ্যাগার নামক এক প্রকার মাধ্যম আছে, ঠিক আছে, অ্যাগার নামক এক প্রকার মাধ্যম আছে, সেই প্লেট মাধ্যমে সেখানে কি করা হয়, ব্যাকটেরিয়ার বৃদ্ধি দেখা গেছিল, ঠিক আছে। এইবার কি করা হচ্ছে, একটা প্লেট অসাবধানতাবশত কি করা হয়েছে, খোলা অবস্থায় রেখে দেওয়া হয়েছিল, মানে সেটাকে এয়ারটাইট করে না রেখে, ব্যাকটেরিয়া ছিল সেই প্লেটে এবং সেটা ওপেন অবস্থায় রেখে দেওয়া হয়েছে ভুল করে, ওটা খেয়াল নেই, ওটাকে ঢেকে রাখার কথা। তো একটা প্লেট আছে, সেখানে ব্যাকটেরিয়াগুলো আছে এবং সেই প্লেটটাকে খোলা অবস্থায় বাতাসে রেখে দিয়েছে। ফলে যেমন ধর খোলা কোনো ফল বা ধর ব্রেড, এগুলোকে যদি নর্মাল অবস্থায় খোলা অবস্থায় বাইরে রেখে দিস, তাহলে সেখানে কি দেখা যায়, ছত্রাকের আউটগ্রোথ দেখা যায়। তো সেই রকমই এক প্রকার ছত্রাক সেখানে বৃদ্ধি পাওয়া শুরু করে, যে ছত্রাকটার নাম হচ্ছে পি নোটেটাম। পি নোটেটামের ফুল ফর্ম হচ্ছে পেনিসিলিয়াম নোটেটাম। পেনিসিলিয়াম নোটেটাম, ঠিক আছে। এই যে ব্যাকটেরিয়া, এই যে ছত্রাক, এই ছত্রাকটা কি করে, ক্রমশ ধীরে ধীরে বেড়ে গিয়ে, সেই যেহেতু ওপেন অবস্থায় রাখা হয়েছিল, তারা কি করে, তারা নিজেদের পরিমাণে এত পরিমাণে বেড়ে নেয় এবং সেইখানে যে প্লেটে যে ব্যাকটেরিয়াগুলো ছিল, সেই ব্যাকটেরিয়ার গ্রোথকে কিন্তু এফেক্ট করে, ব্যাকটেরিয়ার বৃদ্ধি কিন্তু ব্যাহত করে দেয়, ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে,
ঠিক আছে। এর ফলে এই ছত্রাকের দেহ থেকে পাওয়া যে যৌগটা, যেহেতু নাম হচ্ছে পেনিসিলিয়াম নোটেটাম, তো তার থেকে পাওয়া যে যৌগ যার জন্য এই ব্যাকটেরিয়াগুলো মারা যাচ্ছে বা ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে আটকানো যাচ্ছে, সেইটার নাম হচ্ছে পেনিসিলিন, যেটার নাম আমরা সবাই জানি, তাই না? পেনিসিলিন, এটাই হচ্ছে অ্যান্টিবায়োটিক। এইভাবেই কিন্তু অ্যান্টিবায়োটিকের আবিষ্কার হয়, যা ছিল মানুষের আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিক। তাহলে কিভাবে হলো গল্পটা একদম ক্লিয়ার। আমি আরেকবার বলছি সামারি। বিজ্ঞানীর নাম হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। তিনি কত সালে, 1928 সালে প্রথম অ্যান্টিবায়োটিক কিভাবে আবিষ্কার করেন? তিনি যে একটা মিডিয়াম ছিল, অ্যাগার মিডিয়াম, ঠিক আছে, অ্যাগার হচ্ছে একটা পুষ্টি সাধক একটা মিডিয়াম, যে মিডিয়ামের মধ্যে ব্যাকটেরিয়া গ্রো করছিল। এবার এইরকম অনেক অ্যাগার মিডিয়াম আছে, কিন্তু সেগুলো এয়ারটাইট অবস্থা আছে, সেটাকে একদম সেভ করে রাখা হয়েছে, কিন্তু তার মধ্যে একটা বা দুটো এরকম অ্যাগার প্লেট ছিল যেগুলো ওপেন অবস্থায় রাখা হয়েছে। এবার সেখানে তো ব্যাকটেরিয়াগুলো ছিলই, কিন্তু ওপেন অবস্থায় রাখার জন্য কি হচ্ছে, আশেপাশ বায়ুতে যে সকল ছত্রাক ফত্রাক ঘুরে বেড়ায় সেগুলো কি করছে, সেই প্লেটে কিন্তু গ্রো করা শুরু করে দিয়েছে, এবং নিজেরা গ্রো করে কম্পিটিশনের জন্য তারা কি করছে, ব্যাকটেরিয়াগুলোর গ্রো কিন্তু আটকে দিচ্ছে এবং ব্যাকটেরিয়াগুলো মরে যাচ্ছে, ঠিক আছে। এবং সেই যে ছত্রাকটা যার নাম পেনিসিলিয়াম নোটেটাম, তার থেকে যে টক্সিন হোক বা যে কোনো রকম পদার্থ বল, যেটা রিলিজ করে তারা ব্যাকটেরিয়ার ক্ষতি করছে বা ব্যাকটেরিয়ার গ্রোথকে আটকে দিচ্ছে, ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলছে, সেইটার নাম হচ্ছে পেনিসিলিন। এবং সেই পেনিসিলিনই হচ্ছে এক প্রকার অ্যান্টিবায়োটিক, যেটা প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। তার মানে আমরা এখানে দেখতে কি পেলাম, যে বিভিন্ন প্রকার ছত্রাক ঘটিত বিভিন্ন রকম টক্সিন থেকে আমরা অ্যান্টিবায়োটিক তৈরি করতে পারি, এবং সেটা ব্যাকটেরিয়া ঘটিত যে সকল রোগ আমরা ফেস করি সেগুলোকে মারার ক্ষেত্রে কিন্তু ইউজ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, চলো লাস্ট স্লাইড। এটা আমাদের পরিবেশে অণুজীবের ভূমিকার মধ্যে আর একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে বর্জ্য পরিষ্কার কিভাবে করা হয়, ঠিক আছে। বর্জ্য পদার্থ যেগুলো আমাদের থাকে সেগুলো কিভাবে পরিষ্কারে আমাদের অণুজীব ইউজ হয়। যেমন ধর কোনো ব্যাকটেরিয়াকে দেখা যায় কম অক্সিজেন যুক্ত পরিবেশে, ঠিক আছে, যেখানে অক্সিজেন কম, সেখানে কি দেখা যাচ্ছে, মল বা মূত্রের মতো অশোধিত বর্জ্যকে ভেঙে ফেলছে এবং নানা ব্যবহারযোগ্য যৌগ তৈরি করে রোগ সংক্রমণের সম্ভাবনা কমায় এবং মাটির উর্বরতা বাড়াচ্ছে। যেমন ধর এখানে যে এই যে ছবিটা দেখানো হয়েছে, এখানেই তোরা দুটো ব্যাকটেরিয়াকে দেখতে পাচ্ছিস, এরাই হচ্ছে সেই দুটো ব্যাকটেরিয়া, ঠিক আছে, যারা কি করছে, এখানে যদিও মলমূত্রের কথা ইন জেনারেল বলা হয়েছে, বাট সেটাকে স্পেসিফিকভাবে যদি বলি, আমি সেকেন্ড পয়েন্টটা আগে পড়ছি তাহলে আরও এই ছবিটা আরও ভালো বোঝা যাবে। সেটা কি বলছে, যে গ্রামের দিকে মানুষ বা অন্য জন্তুর যে সকল মল, ঠিক আছে, বা তরকারির খোসার মতো বর্জ্য পদার্থ, এরা কি করে, মিথানোজেনিক ব্যাকটেরিয়ার দ্বারা, এই যে ব্যাকটেরিয়াগুলোর নাম বললাম, এগুলো কি ব্যাকটেরিয়া, মিথানোজেনিক ব্যাকটেরিয়া। এবং মেথানোজেনিক কথাটার মাধ্যমে তোরা বুঝতে পারছিস, মেথানোজেনিক মানে মেথানো মানে মিথেন, জেনিক মানে তৈরি করা, তার মানে মিথেন তৈরি করবে, ঠিক আছে। এই যে মল জাতীয় পদার্থ বা এই যে তরকারির খোসা, এগুলোকে বিয়োজিত করে সেখান থেকে মিথেন গ্যাস তৈরি করবে। তো সেই জন্য নাম হয়েছে এই সকল ব্যাকটেরিয়ার কি, মিথানোজেনিক ব্যাকটেরিয়া। তো সেইটার সাহায্যে কি হচ্ছে, ভেঙে দিয়ে এই যে মিথেন তৈরি হচ্ছে, মিথেন গ্যাস তৈরি হচ্ছে, ঠিক আছে, উৎপন্ন হয়, যা কি হয়, কয়লা কেরোসিনের মতো জ্বালানির বিকল্প হিসেবেও কিন্তু এই মিথেন গ্যাস আমরা ইউজ করতে পারি। আমরা কয়লা কেরোসিন না ইউজ করে মিথেন গ্যাস ইউজ করে বিভিন্ন কাজ করতে পারি। তো এইখানে এই যে সকল জিনিসপত্র তৈরি হচ্ছে, এইটা হচ্ছে ধর মল, সেটাকে বিয়োজিত করছে এই ব্যাকটেরিয়াগুলো, এবং সেখান থেকে কি তৈরি করছে, এই যে জিনিসগুলো তৈরি করছে, এগুলো কি, এগুলো হচ্ছে মিথেন, এগুলোই মিথেন, বুঝতে পারলি। আচ্ছা, লাস্ট পয়েন্ট বলছে কি, যে মহাকাশযানে বাতাস পরিষ্কার করতে কোনো শ্যাওলা মানে কি, শৈবাল, শ্যাওলা মানে হচ্ছে শৈবাল, যেমন একটা এক্সাম্পল হচ্ছে ক্লোরেল্লা, ঠিক আছে, এটা ক্লাস 9-এ ফার্স্ট চ্যাপ্টারেই পেয়ে যাবি তোরা উঠে। এইগুলোকে ব্যবহার করা হয়, মানে মহাকাশযানে কি হয়, এই বাতাস পরিষ্কার করতে কথাটার মানে কি, বাতাস পরিষ্কার করতে কথাটার মানে হচ্ছে, মহাকাশযানে যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়তে থাকে, তখন সেটাকে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমিয়ে অক্সিজেনের পরিমাণ বাড়াতে কিন্তু এই ক্লোরেল্লা নামক শৈবালগুলো
সেখানে রাখা হয়, মহাকাশযানে যাওয়ার সময় নিয়ে যাওয়া হয় বা রাখা হয় সেখানে, যাতে এই কার্বন ডাইঅক্সাইডের ব্যাপারটাকে ইউজ করে তারা অক্সিজেন তৈরি করতে পারে। কারণ শৈবাল আমরা জানি ফটোসিনথেসিসে সক্ষম, এবং ফটোসিনথেসিসে কার্বন ডাইঅক্সাইড দরকার, এবং কার্বন ডাইঅক্সাইড দরকার হওয়ার পর তারা পরবর্তীতে ফটোসিনথেসিসের রেজাল্টে কিন্তু আমরা অক্সিজেন কিন্তু রিলিজ দেখতে পাই। তো সেই যে অক্সিজেন সেটা তাহলে মহাকাশযানে থাকছে, ফলে আমাদের এই বাতাস পরিষ্কার করার কথাটা মানে হচ্ছে CO2 থেকে O2 তৈরি, এই ব্যাপারটার কথা বলা হচ্ছে, ঠিক আছে? সেইটা কিন্তু এই ক্লোরেল্লা নামক শৈবালগুলো করছে। এবং এছাড়াও এর আরও একটা রোল আছে, এই যে ক্লোরেল্লা নামক শৈবালগুলো, এরা কি হিসাবে ইউজ হয়? এরা কিন্তু বিকল্প খাদ্য হিসাবে ইউজ হয়। এগুলোও ক্লাস 9-এ তোরা পাবি। বিকল্প খাদ্য হিসাবে মহাকাশচারীরাও ব্যবহার করতে পারে, ব্যবহৃত হয়, ঠিক আছে? বিকল্প খাদ্য হিসেবেও ব্যবহার করা যায়, যেটাকে আমরা সিঙ্গেল সেল প্রোটিনের মধ্যেও ফেলতে পারি, এসসিপি। যাই হোক, এগুলো এসসিপি ফেসসিপির ধারণা ক্লাস 9-এ নেওয়াটা বেটার, এখন তো মাথা খারাপ করে লাভ নেই। তো এইখানেও কিন্তু আমরা দেখ বর্জ্য পরিষ্কার, এখানে বর্জ্য মানে বাতাস পরিষ্কারের কথা বলেছে, CO2 কে O2-তে কনভার্ট করে দিচ্ছে। এছাড়া আমরা তো মল মূত্র এগুলো থেকে কিভাবে সেটাকে নর্মালাইজ করে আনছে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া, সেগুলোও আমরা দেখলাম, ঠিক আছে? তো এই যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মহাকাশচারী, ঠিক আছে? মহাকাশের ইয়ের মধ্যে এই যে জিনিসটা দেখতে পাচ্ছিস এটাই হচ্ছে ক্লোরেল্লা, ঠিক আছে? অক্সিজেন নাক দিয়ে ঢুকছে, বুঝতে পারলি? আর এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে, যেটা এরা নিচ্ছে। ক্লিয়ার? বোঝা গেছে আশা করি। চলো, তাহলে এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা কি কি পড়লাম তোরা বুঝতে পেরেছিস, এবং এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর ইওর এক্সাম পার্সপেক্টিভ। তোদের এখানে আমি যদি কিছু হোমওয়ার্ক কোশ্চেন দিই, এমনিতে কিন্তু তোদের প্রত্যেকটা চ্যাপ্টার বা প্রত্যেকটা ওয়ান শটের সাথে কিন্তু প্র্যাকটিস শিট যাচ্ছে, এবং সেখানে কিন্তু প্রচুর কোশ্চেন থাকছে, ঠিক আছে? সেগুলো তোরা প্র্যাকটিস হিসেবে ইউজ করতে পারিস বা মক টেস্টের মতো করেও দিতে পারিস, সেগুলোও লাভ হবে। সেখানে পুরো অ্যান্সার ফ্যান্সার সব করে দেওয়া থাকছে, ঠিক আছে? তো সেটার জন্য কিন্তু তোদের অ্যাপে গিয়ে নির্মাণ বাংলা লিখে সার্চ করতে হবে, যারা এখনও অবধি জানিস না তারা কিন্তু সেটা করে নিস। আচ্ছা, তোদের আমি কিছু কোশ্চেন এখানে দিচ্ছি, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন, দাঁড়া, কয়েকটা কোশ্চেন আমি দিয়ে দিই তোদের, যাতে তোরা বাড়িতে প্র্যাকটিস করতে পারিস। স্টেইন বা রঞ্জক কি? এই কোশ্চেনটার অ্যান্সার করবি। সেকেন্ড কোশ্চেন, হাইড্রোথার্মাল ভেন্টস বলতে কি বোঝো? থার্ড কোশ্চেন, ছত্রাক নিজের খাদ্য নিজে বানাতে পারে না কেন? ঠিক আছে। 4 নম্বর কোশ্চেন, লাইকেনকে মিথজীবী বলার
কারণ কি? 5 নম্বর কোশ্চেন। পাট গাছ থেকে কিভাবে পাট তন্তুকে আলাদা করা হয়? ঠিক আছে, আসলে এই পাট তন্তুগুলো একসাথে তন্তুর সাথে পেঁচিয়ে পেঁচিয়ে বা জড়ো হয়ে থাকে পেকটিন নামক এক প্রকার উপাদান দ্বারা। তো সেই পেকটিনকে নষ্ট করার দায়িত্ব হচ্ছে আমাদের সেই জলজ ব্যাকটেরিয়াগুলো। ঠিক আছে, তো সেই জিনিসটা তোরা বইতে পেয়ে যাবি। ঠিক আছে, তোরা আরেকটা দিয়ে দিই কোশ্চেন, চল। কোন জাতীয় খাদ্যবস্তু পাস্তুরাইজেশনের মাধ্যমে সংরক্ষণ করা হয়? ঠিক আছে, এই 6টা কোশ্চেন তোরা HW হিসেবে প্র্যাকটিস করিস। ঠিক আছে, তো আশা করি তোদের লেকচারটা তোরা বুঝতে পেরেছিস। ভালো করে একদম প্রপারলি শুরু থেকে শেষ অবধি ভালো করে দেখে নিবি, রিভিশন দিয়ে নিবি, নোট ডাউন করে নিবি যে যে এক্সট্রা ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো বলেছি যেগুলো তোদের পরবর্তীতে কাজে লাগবে। ঠিক আছে, তো সেগুলো করে রাখবি আর ভালো করে তৈরি করতে থাক। ওয়ার্কশিট বা প্র্যাকটিস শিট কিন্তু কাল পরশুর মধ্যেই চলে আসবে। ঠিক আছে, তো সেটাও সলভ করে নিবি এবং তার সাথে সাথে এই 5-6টা যে কোশ্চেন দিলাম সেগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবি। আর নোটগুলো পাওয়ার ব্যাপার আমি বলে দিয়েছি, ব্যাচ থেকে কিভাবে পাবি সেগুলো কিন্তু করে নিস। আর সবাইকে শেয়ার করে দে, বাকি বন্ধুরাও যেন জানতে পায় যে হ্যাঁ ফাইনালের আগে এত বড় একটা প্রিপারেশন চলছে, সেটা কিন্তু একদম ফ্রি অফ কস্ট, তো সবাই সেটা লাভ ওঠা। ঠিক আছে, তো আজকের মতো এটুকুই বেটা, নেক্সট দিন দেখা হচ্ছে আবার নতুন আরেকটা যে এর পরবর্তী যে চ্যাপ্টারটা সেইটা নিয়ে। তো থ্যাংক ইউ সো মাচ, টাটা।